এবিসি অডিওস। এই চ্যানেলটিতে আপনারা ছোট বড় নানান অপ্রকাশিত গল্প শুনতে পারবেন। সাথে শুনতে পারবেন রাহু কেতু রহস্য সিরিজ থেকে নেওয়া কয়েকটা রোমাঞ্চকর কাহিনী। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন আর বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পের জন্য যোগাযোগ করুন জয়ন্ত কুমার মজুমদার, ফোন নাম্বার 6290895540, হোয়াটসঅ্যাপ নাম্বার 9674661123। এবিসি অডিও নিবেদিত অন্যান্য গল্পের লিঙ্কগুলি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রতিটি গল্পের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই, থাকলেও সেটা নেহাতি কাকতালীয় ও অনিচ্ছাকৃত। এবিসি অডিও শ্রোতা বন্ধুদের জানাচ্ছে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাহু কেতু সিরিজ থেকে নেওয়া আজকের গল্প জয়ন্ত কুমার মজুমদার রচিত রহস্যময় কাফের গাঁও। লোলে গাঁয়ের পার্কটিতে ঘুরে ঘুরে ফটো সেশন শেষ করতে করতে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় রাহুলদের। সাংসেরে সত্য রহস্যটি সমাধান করে রাহুল ভাবছিল কাফের গাঁয়ে এসে লম্বা ঘুম লাগাবে, কিন্তু বাকিদের মতিগতি দেখে যথেষ্টই বিব্রত বোধ করে রাহুল। ঘুমের যে দফারফা হতে চলেছে সেটা ভালো করে টের পায় সে। কমসে কম 30 রকম ভঙ্গিতে ছবি তোলার পর কণিকা দেবী বললেন, এই জন্যই ভালো লাগে না। হঠাৎ করে এরকম কুয়াশা নেমে আসার মানে হয় কোনো? কিঙ্কর সাথে সাথেই বলে ওঠে, সত্যিই তো মাসি, এত কম ছবিতে কি মন ভরে? কি করবে বলো? তবে এরপর দেরি করলে হোমস্টেতে আর দুপুরের খাবার পাবে না। ড্রাইভারের কাছে 2বার ফোন এসেছে, আমাকে একটু আগে জানালেন উনি। রাহুল মনে মনে কিছুটা স্বস্তি বোধ করল। রুবি দেবীকে সাথে নিয়ে ধীর পায়ে রওনা দিল গাড়ির দিকে। ততক্ষণে কিঙ্কর, বিপাশা ও অতসী দেবীও গাড়ির দিকে হাঁটা লাগিয়েছিলেন। অনিচ্ছা সত্ত্বেও কণিকা দেবী পার্কের মায়া ত্যাগ করে সবার পিছন পিছন রওনা হন গাড়ির দিকে। ওনার চালচলনটি দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বছর দশকের একটি মেয়ে মুচকি মুচকি হাসছিল। লাল সাদা স্কুলের পোশাক পরা মেয়েটির কাছে দাঁড়িয়ে একটি লম্বা কুকুরও লেজ নাড়ছিল কণিকা দেবীকে দেখে। রাগে গজ গজ করতে করতে হাঁটার গতি বাড়িয়ে কণিকা দেবী রওনা দেন গাড়ির দিকে। হোমস্টেতে যাওয়ার রাস্তাটি যেমন সুন্দর তেমনই অপরিসর আঁকাবাঁকা। পথটি যথেষ্ট বিপজ্জনক হলেও চালকের হাতটি কিন্তু যথেষ্টই নিপুণ। তাই কখনো চড়াই বা কখনো উতরাইয়ের রাস্তাটিতে চালকের স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হচ্ছে বলে মনে হয়নি পাশে বসে থাকা কিঙ্করের। কথাবার্তায় কিঙ্কর জানতে পারে যে চালকের নাম রোহিত থাপা। প্রায় 20 বছর ধরে এ লাইনে গাড়ি চালাচ্ছেন। হোমস্টেটিতে পিছনের দিকে একটি ছোট্ট বাড়িতে বসবাস করেন পরিবারের সাথে। হোমস্টেটির বর্তমান মালিক কলকাতায় থাকেন। মাঝে মধ্যে এখানে আসলেও কার্যত হোমস্টের যাবতীয় দায়িত্ব ওই রোহিত থাপা এবং তার পরিবারের উপর। ওনার পরিবার বলতে
ওনার স্ত্রী এবং এক বোন, সাথে একটি বছর 16-17 ছেলেও থাকে। দৌড়াদৌড়ি হাট বাজারের যাবতীয় কাজটি দেখে ওই ছেলেটি, নাম সুভাষ গুরুং, সম্পর্কে রোহিত থাপার ভাগ্নে। পেছনে বসা কণিকা দেবী সর্পিল পথের বাঁকে বাঁকে এধারে ওধারে হেলে পড়ছিলেন। পাশে বসে অত কথা বললে উনি ঠিক করে গাড়ি চালাবেন কি করে? দেখছিস একে নিজেকে সামলাতে পারছি না, তার মধ্যে তোর বকবকানি। উফ, কখন যে পৌঁছাবো? কণিকা দেবীর কথায় উত্তরটি আসে একদম পেছনে বসা বিপাশার কাছ থেকে। ওদের কথায় কান না দিয়ে চারপাশটা তাকাও না একবার। ফুটে থাকা ফুলগুলি কেমন হাওয়ায় দুলছে, মনে হচ্ছে কাছে ডাকছে আমাদের। এখানে ধারে কাছে মনে হয় কোনো স্কুলও আছে। একটু আগেই দেখলাম 3টি বছর দশকের মেয়ে ব্যাগ কাঁধে গাড়ির পেছনে পেছনে দৌড়ে আসছে আর আমায় টাটা করছে। আর রাস্তার ধারে এই গাছগুলি আগে কখনো দেখেছো? ওই যে সরু সরু ঝাঁটার মতন লম্বা পাতাগুলি হাওয়ায় দুলছে, কি গাছ ওগুলো বলতে পারো? কণিকা দেবী গাছগুলি দেখে মাথা নাড়লেন, বললেন, জন্মে দেখেছি বলে তো মনে হচ্ছে না। কি গাছ? বিপাশা বলে, ওই পাতাগুলি দিয়ে ফুল ঝাড়ু তৈরি হয়, যে ঝাড়ু আমরা ব্যবহার করি। কণিকা দেবী গাছগুলি দেখে বলেন, সত্যি জানতাম না। কিন্তু তুই এখানে স্কুলের বাচ্চা কোথায় দেখলি? আমার নজরে তো পড়েনি। জানি না আর কেউ দেখেছে কিনা। এবার রুবি দেবী বললেন, আমারও চোখে পড়েনি। তা এখানে কোনো স্কুল আছে নাকি রোহিত বাবু? রুবি দেবীর প্রশ্নে চালক রোহিত থাপা হিন্দিতে জানায় যে এই অঞ্চলে স্কুল বলতে গেলে সেই লোলেগাঁওয়ের কাছাকাছি। এখানে ধারে কাছে কোনো স্কুল নেই, তবে বছর 10-12 আগে এই চত্বরে একটা প্রাইমারি স্কুল ছিল, যেটা বন্ধ হয়ে গেছে। বিপাশা বলল, আমি কিন্তু দেখেছি বাচ্চাগুলোকে। লাল সাদা ফ্রক আর স্কার্ট ছিল ওদের পরনে, মনে হলো স্কুলের ইউনিফর্ম। ওই ফুলঝাড়ু গাছগুলি থেকে পাতা নিচ্ছিল, আমায় দেখে হাত নাড়ল। মনে হয় ভুল দেখিনি। কিঙ্কর বলে, হতেই পারে ওরা এদিকে থাকে আর ওই লোলেগাঁওয়ের স্কুলে পড়ে, আমাদের চোখে ওরা পড়েনি। বিপাশা দেখে থাকতেই পারে। কিছুটা ভেবে কণিকা দেবী বলেন, ওই লাল সাদা স্কুলের ইউনিফর্মে আমিও মনে হয় একজনকে দেখেছি, তবে সেটা লোলেগাঁওয়ে, এ রাস্তায় চোখে পড়েনি। মেয়েটির সাথে একটি কুকুরও ছিল। তা তুই কোনো কুকুর দেখেছিস মেয়েগুলোর সাথে? প্রশ্নটিতে বিপাশা বলে, অতটা লক্ষ্য করিনি। রাহুল এতক্ষণ কোনো কথা বলেনি, মন দিয়ে নিজের মোবাইলে চারধারে প্রাকৃতিক শোভাটিকে ফ্রেমবন্দি করছিল। নজরটি ওই বাইরের দিকে রেখেই রাহুল বলে, দুজনেই যখন দুটি আলাদা জায়গায় মেয়েদের দেখেছে, তার মানে এটা নিশ্চিত যে বাকিদের চোখে তারা কোনো কারণে পড়েনি। চলতি গাড়িতে মিস হতেই পারে। তবে যেটা মনে আসছে যে মেয়েগুলি স্কুল ড্রেসে আজ কি করতে বেরিয়েছিল। আজ তো রবিবার, এখানেও স্পেশাল ক্লাস হয় নাকি? কাফের গাঁওয়ের রিসর্টটি বেশ কিছুটা জায়গা নিয়ে, ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরগুলির মাঝে সুন্দর সাজানো গোছানো বাগান। সামনে খোলা মাঠে নানান রকমের সবজির চাষ হয়, আর মাঠটির শেষ প্রান্তে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। অবশ্য আবহাওয়ার উপরেই সেই মনোরম দৃশ্যটি দেখা যাবে কিনা নির্ভর করে। দুপুরে খাওয়ার পর্বটি শেষ করে
রাহুল রিসর্টের সামনে দিয়ে চলে যাওয়া আঁকা বাঁকা রাস্তাটির দিকে তাকিয়েছিল। ওই রাস্তাটি দিয়েই খানিকটা আগে তারা রিসর্টে আসে। আসবার সময় গাড়ি থেকে অনেকগুলি ছবি তুলেছিল রাহুল। সেই ছবিগুলির মধ্যে একটি ছবিতে তার চোখ আটকে যায়। খাওয়ার টেবিলে বসেই ছবিটি নজরে আসে তার। রিসর্ট থেকে সম্ভবত 700-800 মিটার দূরত্বে ছবিটি তোলে রাহুল। জঙ্গলের মাঝে সুন্দর কয়েকটি জংলি গাছের ছবি, আর তার আড়ালেই দেখা যাচ্ছে একটি পোড়ো বাড়ির অংশ বিশেষ। কি ভাবছো, একবার যাবে নাকি দেখতে? পেছনে কখন কিঙ্কর এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই করেনি রাহুল। কিঙ্করের প্রশ্নে রাহুল বলে, সেটাই ভাবছি। আবহাওয়াটা মোটের উপর পরিষ্কার, বাকিরা বিশ্রাম নিচ্ছে। এই সুযোগ একবার ঘুরে এলেই হয়। ছবিটা ভীষণ হন্ট করছে। সাংসারের ডাইনিং হলে আমি মনে হয় এরকমই একটি বাড়ির ছবি দেখেছি। মাথার এই ক্রস চিহ্নটা বাড়িটিকে চিনিয়ে দিল, কিন্তু সেটা তো সাংসারে হবে। কিঙ্করের কথায় রাহুল বলল, না, সেটা নাও হতে পারে। ওখানে বাতাসিয়া লোপের ছবিও ছিল, আবার ডেলো পার্কেরও ছবি দেখেছি। একবার তাই বাড়িটিকে দেখবার ইচ্ছাটি প্রবল হচ্ছে। ওখানে দেখা বাড়ির ছবিটি মনে হয় এখানকার কাফের গাঁয়ের। হয়তো এখন সময়ের সাথে বাড়িটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। কিঙ্কর বলে, তাহলে আর দেরি করে কাজ নেই, কুয়াশা পড়বার আগেই ঘুরে আসা যাক। তবে কেন জানি না মনে হচ্ছে তোমার এখানে এসে 2 দিন ঘুমাবার প্ল্যানটি একেবারেই ঘেঁটে গেল। ঘরে রাহুল আর কিঙ্করকে না দেখতে পেয়ে রুবি দেবী ও বিপাশা দুজনেই বেরিয়ে এসেছিলেন বাইরের লনে নিজেদের ঘর থেকে। বাইরেও তাদের দেখতে না পেয়ে বিপাশা ফোন করে কিঙ্করকে। দুজনের গন্তব্যটি জানতে পেরে রুবি দেবীকে বিস্তারিত জানায় বিপাশা। রাহুল দেখছি যেখানেই যায় সেখানেই রহস্য খুঁজে বেড়ায়। এখানে নাকি ও ঘুমাবে বলে এসেছে। রুবি দেবীর কথায় বিপাশা বলে, এখানে আসাটাও কিন্তু সম্পূর্ণ কাকার মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা। আবার এটা কোনো নূতন চমক নয় তো? রুবি দেবী একটু ভেবে বললেন, মনে হয় না। বিকাশবাবুও তো শিলিগুড়ি চলে গেছেন। ছবিটি দেখে কোনো কৌতূহল বশেই বেরিয়ে গেছে মনে হয়। কথার মাঝেই সেখানে উপস্থিত হন কণিকা দেবী ও অতসী দেবী। ব্যাপারটা বিপাশার মুখে জানতে পেরে কণিকা দেবী বলেন, তাহলে আমরাও আশপাশটা একটু চক্কর কেটে আসি, চল। এখনও তো আলো আছে, কয়েকটা ছবিও হয়ে যাক। ওনারা বাইরে যাবার গেটের দিকে যাচ্ছিলেন, আর ঠিক তখনই গেট দিয়ে একজন মাঝবয়সী মহিলা সঙ্গে একটি 16-17 বছরের ছেলেকে আসতে দেখেন। মহিলার হাতে থলে ভর্তি বাজার, ছেলেটিরও 2 হাত জুড়ে ভর্তি বাজারের ব্যাগ। কাছাকাছি আসতে মাঝবয়সী মহিলাটি হাতের থলিটি নামিয়ে কণিকা দেবীদের নমস্কার করে হিন্দি আর বাংলা মিশিয়ে বলেন, নমস্তে, আপনারা বাইরে যাচ্ছেন নাকি? থোড়ি দের মে আন্ধেরা ছা জায়গা, বেশি দূর যাবেন না কিন্তু। রুবি দেবী বললেন, একটু চা খাবার ইচ্ছে ছিল, তাই বাইরে চায়ের দোকানটায় যেতাম। আসার সময় একটা দোকান দেখলাম মনে হলো। মহিলাটি বললেন, ওটা আজ বন্ধ আছে। আমার ঘরে এসে বসবেন, চা আমি বানিয়ে দিবে, আসেন না? আমার ভাবির সাথে আলাপ হয়ে যাবে। রুবি দেবী সবার সাথে দৃষ্টি বিনিময় করে বললেন, বেশ, চলো তাহলে। তোমাদের অসুবিধা না হলে আমরা যেতেই পারি।
মহিলাটির নাম দীপা গুরুং, সঙ্গে উনার ছেলে নাম সুভাষ গুরুং। হোমস্টের পেছনে একটি আলাদা দুকামরা ছোট্ট পুরনো বাড়িতে নিয়ে আসেন মহিলাটি কণিকা দেবীদের। ওনাদের দেখে হাসি মুখে অভ্যর্থনা জানান অপর এক মহিলা, নাম শিল্পা থাপা, বয়স আনুমানিক 52 বছর। সম্পর্কে গাড়ির চালক রোহিত থাপার স্ত্রী। ছোট হলেও বাড়িটি বেশ সুন্দরভাবে সাজানো। বিপাশা সাজানো ঘরটিকে দেখিয়ে শিল্পা দেবীকে বলে, আপনার বাড়িটি কিন্তু খুব সুন্দর সাজিয়ে রেখেছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। শিল্পা দেবী উত্তরে বলেন, এসব আমার হাজবেন্ডের বহিন ওই দীপার কাজ, আমি তো কেবল রান্নার দিকটা দেখি, বাকি তো সব করেন ওই দীপা আর ওর ছেলে সুভাষ। আর আমার হাজব্যান্ড সারাদিন গাড়ি চালান, ভিজিটারদের নিয়ে আসা ঘোরানো এসব উনিই দেখেন। কণিকা দেবী বলেন, বাহ, পারফেক্ট টিম ওয়ার্ক। তা দীপার হাজব্যান্ড কোথায়, উনি কি করেন? কণিকা দেবীর প্রশ্নে শিল্পা দেবী কেমন যেন থমকে যান। তারপর নিজেকে সামলে নিয়ে খুব সংক্ষেপে আধা বাংলা আধা হিন্দিতে যা বলেন সেটা সত্যিই দুঃখজনক। 12 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা দীপা দেবীর জীবনটাকে যে এমনি করে বদলে দেবে সেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেননি। দীপা দেবী ও সুভাষ যখন রান্নাঘরে কাজ নিয়ে ব্যস্ত, সেই অবসরে শিল্পা দেবী রুদ্ধ কণ্ঠে নিজের আবেগকে বশে রেখে ঘটনাটি জানান কণিকা দেবীদের। মিনিট 15 হাঁটার পর ছবি অনুযায়ী সম্ভাব্য স্পটটিতে পৌঁছে যায় রাহুল আর কিঙ্কর। রাস্তার ধারে খাদ দিয়ে নেমে যাওয়া জংলি গাছের জঙ্গলের ফাঁকে ছবিতে দেখা সেই ক্রস চিহ্নটিকে খোঁজা শুরু করে রাহুল। সরু অসমান পাহাড়ি খাদের রাস্তা ধরে খানিক খোঁজার পর ভাঙা বাড়িটিকে দেখতে পায় কিঙ্কর। বাড়িটির মাথায় ছবিতে দেখা সেই ক্রস চিহ্ন। বাড়িটির একটি তলা দেখা যাচ্ছিল সেই স্পট থেকে। যেদিক দিয়ে রাহুল ছবিটি তুলেছিল বাড়িটির বাকি দুটি তলা খাদের গা দিয়ে নিচে রাস্তা অবধি নেমে গেছে। আমরা উল্টো দিক দিয়ে এসে বাড়িটির পিছনের দিকটায় আছি, মনে হচ্ছে ওই নিচের রাস্তা অবধি যেতে হবে। কিঙ্করের কথায় রাহুল বলল, তাই মনে হচ্ছে, বাড়িটির প্রবেশ পথটিও ওই নিচেই হবে। সেটাও তো যে রাস্তাটার উপর, সেখানে জংলি গাছপালায় ভর্তি দেখছি। মনে হয় এদিকটা কেউ আসে না একদমই। চল একবার দেখাই যাক। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে দুজনে বাড়িটির সামনের দিকে। কঙ্কালসার বাড়িটির একটিও আস্ত দরজা বা জানালা নজরে পড়ে না রাহুলের। ভিতরটি গাছ গাছালিতে ভরে গেছে। ভিতরে বিশেষ কোনো ঘরও নজরে আসে না। একটি বিশাল হল ঘরের এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে উপরে। রেলিংবিহীন নড়বড়ে সিঁড়িটিও ভেঙে পড়বার উপক্রম। উপরে উঠবার উপায় নেই সিঁড়ি ছাড়া। মনে হয় ঘরগুলি সব উপরেই 2 আর 3 তলায় ছিল। একবার দেখতে পেলে মন্দ হতো না। ট্রাই করবি নাকি? রাহুলের কথায় কিঙ্কর বলে, তুমি দাঁড়াও, আমি ফার্স্ট ল্যান্ডিং থেকে কিছু দেখা যায় কিনা দেখি, মনে হচ্ছে বোঝা যাবে। বলার প্রায় সাথে সাথে কিঙ্কর সন্তর্পণে সিঁড়ি ধরে কিছুটা উপরে উঠে আসে। রাহুল সিঁড়ির মুখটায় এসে দাঁড়ায়, বলে, বেশি উপরে না ওঠাই ভালো, সাক্ষোভ থাকতে পারে, আর সিঁড়িটাকেও ভরসা নেই। কিঙ্কর পকেটে রাখা টর্চটি বার করে আলো আঁধারির মাঝে দোতলার নকশাটি বুঝবার চেষ্টা করে। গাছ গাছালিতে ভরা
ঝড়ঝড়ে দোতলায় কিঙ্কর যেটা বুঝতে পারে যে দুধারে সারি দিয়ে বেশ কয়েকটি ঘর ছিল, যেগুলির দেওয়াল এখন ভেঙে পড়েছে। 3 তলায় যাওয়ার সিঁড়িটির একই দুরবস্থা। ছাদের বেশ কিছু অংশ ভেঙে ঝুলেছিল, যার ফাঁক দিয়ে 3 তলার কয়েকটি অংশ নজরে আসে কিঙ্করের। ঘরের সারির মাঝখান দিয়ে লম্বা করিডর। করিডোরে বেশ কয়েকটি কাঠের টেবিল এবং বেঞ্চের ধ্বংসাবশেষ লক্ষ্য করে কিঙ্কর। এছাড়া সেরকম কোনো লক্ষণীয় জিনিস নজরে পড়ে না তার। নেমে আসতে নিয়েছিল। যাবার আগে আরও একবার দেখে নেওয়ার জন্য টর্চের আলো ফেলে চারদিকটায়। হঠাৎই ছাদের যে অংশটি ভাঙা ছিল সেখানে চোখটা আটকে যায় কিঙ্করের। অন্ধকারে দুটি চোখ জ্বলজ্বল করে ওঠে টর্চের আলো পড়তেই। নিজের অজান্তেই কিঙ্করের মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ওটা কি? কুকুর, না বেড়াল, নাকি অন্য কিছু? রাহুল সন্তর্পণে ল্যান্ডিংয়ে উঠে কিঙ্করের হাত থেকে টর্চটা নিয়ে নিজে চারদিকটা আলো ঘুরিয়ে দেখে। কিঙ্কর নির্দেশিত জায়গাটিতে কিন্তু বিশেষ কিছু নজরে পড়ে না তার। হবে হয়তো কোনো কুকুর বা বিড়াল আওয়াজ পেয়ে লুকিয়েছে। চল বেরোনো যাক। এটা মনে হয় কোনো স্কুল বাড়ি ছিল। ভাঙা বেঞ্চ টেবিলগুলো দেখে তাই তো মনে হচ্ছে। কথাগুলি বলতে বলতে কিঙ্করকে সাথে নিয়ে রাহুল নেমে আসে বাড়িটির মূল দরজার কাছে। দরজার পাশের দেওয়ালটিতে মলিন হয়ে যাওয়া একটা মার্বেল ফলক নজরে পড়ে রাহুলের। কোনো এক সময় কিছু লেখা ছিল, সেটা দেখে বুঝতে পারে সে। তবে পুরোটা পড়া একেবারেই অসম্ভব। কিঙ্কর জায়গাটিকে পরিষ্কার করে বলে, প্রথম লাইনটা শুরু হচ্ছে ROD দিয়ে, শেষের অক্ষরগুলি মনে হয় ION, মাঝের লেখাগুলি দুর্বোধ্য। রাহুল বলে, আর ওটার নিচের লাইনটা শুরু হয়েছে PR দিয়ে, আর শেষ অক্ষরটি মনে হয় L। চিন্তা করতে করতে রাহুল বাড়িটি থেকে বেরিয়ে আসে। লেখাটি সম্ভাব্য কি কি হতে পারে সেটাই চিন্তা করছিল সে। ভাঙা বেঞ্চ, টেবিল এসব দেখে তার মনে স্কুলের কথাই এসেছিল। তবে কি এটা কোনো স্কুলের নাম? বাড়িটির থেকে বেরিয়ে হোমস্টেতে ফেরার রাস্তা ধরে রাহুল আর কিঙ্কর। জঙ্গল ভেঙে চড়াই ওঠাটি যথেষ্টই কষ্টকর। একে জংলি গাছপালায় ভরা জঙ্গল, তার মাঝে নাম না জানা জংলি লতাপাতায় প্রায়ই পা জড়িয়ে যাচ্ছিল রাহুলদের। এর মাঝেই রাহুল কিন্তু স্কুল বিল্ডিংয়ের আশেপাশে আরও কিছু আছে কিনা সেটাই বুঝবার চেষ্টা করছিল। স্কুলকে ঘিরে সাধারণত কিছু দোকানপাট, জনবসতি দেখা যায়। সেগুলির ধ্বংসাবশেষের কোনো অস্তিত্ব আছে কিনা সেটাই বোঝবার চেষ্টা করছিল রাহুল। খানিকটা চড়াই ভেঙে উঠবার পর একটি ভাঙা ঘর দেখতে পায় সে। দেওয়ালগুলি দাঁড়িয়েছিল তখনও, কিন্তু ছাদ বলে কিছু ছিল না ঘরটিতে। একটু এগিয়ে যায় রাহুল ঘরটির দিকে। কাছে যেতে বুঝতে পারে যে ঘরটির পাশে আরও কয়েকটি ঘর ছিল কোনো সময়। সময়ের সাথে সবটাই ভেঙে গেছে, শুধু ঘরের ভিতটুকু রয়ে গেছে ঝোপে ঝাড়ের আড়ালে। কিঙ্করও আশপাশের ছবি তুলতে তখনও ব্যস্ত ছিল। হঠাৎই কিছুটা দূরে কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকায় কিঙ্কর। তার মনে হয় কেউ যেন তাদের লক্ষ্য করছিল। সে ঘুরে দাঁড়াতে কেউ একজন যে গাছের আড়ালে লুকিয়ে পড়েছে সেটা বুঝতে পারে কিঙ্কর। রাহুলের কানেও আওয়াজটি আসে। দুজনে কিছুটা এগিয়ে যায় ব্যাপারটি দেখতে। কাউকেই নজরে পড়ে না তাদের।
নিমেষের মধ্যে এরকম ভ্যানিশ হয়ে গেল? কেউ তো ছিল কাকা, আমি নিশ্চিতভাবে বলতে পারি। কিঙ্করের কথায় রাহুল বলল, সেটা হতেই পারে। আমি যখন ওদিকটার ছবি তুলছিলাম আমারও মনে হয় আমি কাউকে দেখেছি, তবে সেটা কোনো লোক নয়, একটি বাচ্চা মেয়ে, লাল সাদা পোশাকে, সাথে একটি কুকুর, কেমন যেন ভেলকির মতন উবে গেল। কিছু একটা ইশারা করছিল মনে হলো আমার পায়ের দিকে তাকিয়ে। কিঙ্কর একটু ভেবে বলল, তখন তো তুমি এই ঘরগুলির কাছেই দাঁড়িয়ে ছবি তুলছিলে, তোমার পায়ের দিকে কি ইশারা করতে পারে? কোনো সাপটাপ নয় তো? রাহুল বলল, সেটা নয়, তবে কি হতে পারে সেটাও মাথায় আসছে না। ওই মেয়েটি বা কে? কণিকার দেখা সেই মেয়েটি নয় তো, যাকে কুকুর নিয়ে লোলে গাঁয়ে দেখা গিয়েছিল? চড়াই ভেঙে জঙ্গলের শেষ প্রান্তে এসে রাহুল আর কিঙ্কর সামনে হোমস্টে যাওয়ার রাস্তাটিকে দেখতে পায়। দম নিতে ক্ষণিকের জন্য দাঁড়ায় দুজনেই। একটু দূরেই দেখা যায় একটি লোককে, পিঠে জঙ্গল থেকে কাটা ডালপালা নিয়ে মূল রাস্তাটির দিকে এগিয়ে আসছেন। ততক্ষণে বেশ কিছুটা কুয়াশাচ্ছন্ন হয়ে যায় জায়গাটি। কাছে আসতে রাহুল বুঝতে পারে যে লোকটি রোহিত থাপা। যে সাবলীলভাবে উনি উঠে এলেন সেটা দেখে বুঝতে অসুবিধা হয় না যে এসব কাজে উনি যথেষ্টই অভ্যস্ত। কাছে এসে রোহিত থাপা রাহুলদের বলে, अब चलिए साहब, अंधेरा होने में ज़्यादा वक्त बाकी नहीं है और जंगली जानवर भी कभी कभी बाहर आ जाता है। রাহুল বলে, আমরাও যাচ্ছি হোমস্টেতে। একটা ভাঙা বাড়ি দেখলাম জঙ্গলের মধ্যে, সেটাই দেখতে গিয়েছিলাম। ওখানে কি ছিল জানেন আপনি? হিন্দি এবং ভাঙা বাংলা মিশিয়ে উনি জানান যে ওই বাড়িটিতেই চলতো একটি প্রাইমারি স্কুল। সেটা প্রায় 11 বছর আগে বন্ধ হয়ে গেছে। যিনি স্কুলটি চালাতেন সেই ভদ্রলোকের নাম জোসেফ উদয় রডরিক্স। এখানকার হোমস্টেটির মালিকও ছিলেন উনি। বছর 11 আগে ভদ্রলোক একটি দুর্ঘটনায় মারা যান। বর্তমান মালিক ওনার ছেলে রবিন রডরিক্স। বাবার আকস্মিক মৃত্যুর পর রোহিত গুরুংকে এখানকার পুরো দায়িত্ব দিয়ে দেন রবিনবাবু। কলকাতা এবং মুম্বাইয়ে ওনার নিজস্ব ব্যবসা থাকায় হোমস্টে ব্যবসায় খুব একটা সময় দিতে পারতেন না। তাই বাবা তৈরি সাংসেরে খাসমহল নামক গেস্ট হাউসটিকেও উনি বেশ কিছুদিন আগেই বিক্রি করে দিয়েছিলেন। সাংসের ট্রিপে রাহুলরা এই গেস্ট হাউসটিতেই ছিল, তবে ওই স্কুল চালানোর ব্যাপারে নানান রকম জটিলতা সৃষ্টি হওয়ায় স্কুলটিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন রবিনবাবু। লোলেগাঁও স্কুল ও ওনাদের স্কুলের যৌথ উদ্যোগে নেওয়া কোনো একটি বড় অনুষ্ঠানে 12 বছর আগে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, যার পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েন তখনকার মালিক উদয়বাবু। আর সেসব ঝামেলা না মিটিয়েই তিনি দুর্ভাগ্যজনক মৃত্যুবরণ করেন। দায়িত্ব এসে পড়ে রবিন রডরিক্সের উপর। ওনার একই সময়ের অভাব, তাই বারবার এসব ঝামেলা নিতে পারছিলেন না। স্কুলটি বন্ধ করে দায়িত্বটি একটি ল ফার্মে দিয়ে দেন তিনি। কেসটির কি কোনো মীমাংসা হয়েছে? ঝামেলাটি কি হয়েছিল জানেন কিছু? রোহিতবাবু জানান রাহুলের প্রশ্নে যে 4টি মেয়েকে ওই অনুষ্ঠান শেষে কেউ বা কারা অপহরণ করে। তবে মেয়েগুলির উধাও হওয়াটা স্বেচ্ছায় পুরুষ সঙ্গীদের সঙ্গে পালিয়ে যাওয়া না অপহরণ, সেই নিয়ে বিস্তর দ্বন্দ্ব দেখা যায়। এরপর কি হয়েছে সেটা ওনার জানা নেই। উদয়বাবুকে এ ব্যাপারে জড়ানো হলো কেন? কিঙ্করের প্রশ্নে রোহিতবাবু বলেন যে
ওনার স্কুলেরই মেয়ে, তাই দায় ও দায়িত্ব এসে যাচ্ছিল। কিন্তু সেই কেসের 8-9 মাসের মধ্যেই উনিও মারা যান। রাহুল জিজ্ঞাসা করে, তা ওনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? আপনি কি তখন ছিলেন সেখানে? রোহিত বাবু বলেন, কি বলবো সাব, আমি সেদিন গিয়েছিলাম কালিম্পংয়ে। ওই সময় বাবুর স্কুল से वापस आने का कोई बात नहीं था। বর্ষার সময় পাহাড় থেকে পাথর গড়িয়ে রাস্তায় চলে আসে বহুতবার। এই জায়গায় ওটাই একটা ডেঞ্জার। সব জেনে কেন যে বড়বাবু একা বেরিয়েছিলেন। बाद में सुना कि कारो फोन पे बेरिएছিলেন उन्हीं। सिर पे पत्थर गिरा ऊपर से, खुद को बचाने की टाइम भी नहीं मिला साहब। রাহুল জিজ্ঞাসা করে, পুলিশ এসেছিল নিশ্চয়ই? रोहित बोले, आया था साहब, 3-4 महीना पूछताछ भी किया, बस उसका बाद 11 साल बीत गया। सब ভুলে গেছে মনে হয়। কথাগুলি বলে কেমন যেন আনমনা হয়ে যান রোহিত গুরুং। পুরনো কথাগুলি নতুন করে মনে পড়ে যায় ওনার। নীরবে খানিকটা পথ পার করেন তিনি রাহুলদের সাথে। কথায় কথায় রাহুলও খেয়াল করেনি যে কখন তারা হোমস্টেটির গেটের কাছে পৌঁছে গেছে। টনক নড়ে কণিকা দেবীর গলা পেয়ে। তোমাদের অভিযান শেষ হলো? আমাদের বাদ দিয়েই জঙ্গল সাফারিটা সেরে এলে? বারো বছর আগেকার ঘটনা। বন্ধ হয়ে যাওয়া এখানকার প্রাইমারি স্কুল। পড়াশোনা করত মীনাক্ষী গুরুং। মীনাক্ষী তার 3 নিকট বন্ধু টিঙ্কু, রিঙ্কু এবং সীমাকে নিয়ে লোলেগাঁও গিয়েছিল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে। লোলেগাঁওয়ের স্কুল প্রাঙ্গণ থেকে মীনাক্ষীর বাসস্থান খুব একটা দূরে ছিল না বলে 4 বন্ধুকে অনুষ্ঠানে যেতে প্রাথমিক দ্বিধা কাটিয়ে পরে বাধা দেননি তাদের অভিভাবকেরা। তাছাড়া রড্রিক্স ফাউন্ডেশন প্রাইমারি স্কুলের প্রধান উদয় রড্রিক্স নিজের দায়িত্বে ও তার লোকেদের তত্ত্বাবধানে নিয়ে গেছিলেন নিজের স্কুলের ছাত্রীদের। পরের বছরেই লোলেগাঁওয়ের বড় স্কুলে যেখানে অনুষ্ঠানটি হচ্ছিল সেখানেই পড়াশোনা করার কথা ক্লাস 6 থেকে মীনাক্ষীদের। তাই স্কুলটিকে কাছ থেকে দেখবার ব্যাপারে উৎসাহের অন্ত ছিল না ক্লাস 5 থেকে সদ্য উত্তীর্ণ মীনাক্ষী ও তার নিকট বন্ধুদের। প্রাথমিকভাবে মেয়েদের ওখানে যাওয়ার ব্যাপারে কিছুটা আপত্তি ছিল মীনাক্ষীর মা দীপা গুরুংয়ের। দীপা সম্পর্কে রোহিত থাপার নিজের বোন। আপত্তির কারণটি ছিল যে সিনিয়র স্কুলটি কো এডুকেশন স্কুল, একদম অন্য পরিবেশে মেয়েদের সারাদিনের জন্য ছাড়তে দ্বিধাগ্রস্ত ছিলেন। পরে অবশ্য স্বামী ললিত গুরুংয়ের কথায় দীপা দেবী রাজি হন। পরের বছর থেকে যেখানে পড়াশোনা করতেই হবে সেখানে না যাবার কোনো কারণ খুঁজে পাননি ললিতবাবু। তাছাড়া যেখানে স্বয়ং উদয়বাবুর দায়িত্বে এতগুলি মেয়ে যাচ্ছে সেখানে আপত্তির কারণ থাকতেই পারে না। তবু দীপা দেবীর মানসিক স্বস্তির কথা ভেবে ললিতবাবু ঠিক করেন যে তিনি নিজের গাড়িতে 4 জনকে নিয়ে যাবেন লোলেগাঁওয়ে। সেখানে মেয়েদের রেখে ব্যবস্থাপনা দেখে উনি বেরিয়ে আসবেন নিজের কাজে। পেশায় ট্যুর অপারেটর ললিত গুরুং ঠিক করেন যে কাজ সেরে তিনি নিজেই বিকেলে মেয়েদের বাড়ি নিয়ে আসবেন। কিন্তু তারা আর ফিরে আসে না। তাদের আর কোথাও পাওয়াই যায় না। নিজেদের ঘরে বসে রাহুল আর কিঙ্কর শুনছিল রুবি দেবীর মুখে পুরনো ইতিহাস। শিল্পা থাপা রুবি দেবীদের কাহিনীটি বলবার সময় থেকে থেকে কেঁদে ফেলছিলেন। 10 বছরের মীনাক্ষীর হারিয়ে যাওয়া নিয়ে চরম অশান্তিতে ছিলেন দীপা দেবী। তারই মধ্যে তার স্বামী ললিত গুরুং অসম্ভব মানসিক অবসাদে ভুগতে থাকেন। স্ত্রীর বারণ সত্ত্বেও তিনি মীনাক্ষীকে পাঠিয়েছিলেন বার্ষিক অনুষ্ঠানে। উনি ব্যাপারটা সমর্থন না করলে এই চরম দুর্ঘটনাটি
ঘটতো না। সবার অনেকভাবে তাকে বোঝানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। সমস্ত ঘটনার জন্য নিজেকে দায়ী করেন ললিতবাবু, আর তার সেই চরম অপরাধ বোধ তাকে ধীরে ধীরে আত্মহননের পথে নিয়ে যায়। মীনাক্ষীর অন্তর্ধানের 3 দিনের মাথায় তাকে ওই স্কুলের পেছনের জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন দীপাদেবীর ছেলে সুভাষের বয়স 5। সদ্য স্বামীহারা অসহায় বোনকে লোলেগাঁওয়ে রাখার সাহস পাননি রোহিতবাবু। তাই দেরি না করে উদয়বাবুর অনুমতি নিয়ে দীপাদেবীদের নিয়ে আসেন কাফের গাঁওয়ে। তার মানে রোহিত থাপা আমাদের রাস্তায় আস্তে আস্তে যে ঘটনার কথা বলছিলেন, সেই অঘটনটি তার পরিবারেই ঘটেছিল। এত দিনেও কেসটির কোনো সমাধান হয়নি। রাহুলের কথায় কণিকা দেবী বলেন, সে তো হয়নি। আর তাই আজকের তারিখেও দীপার মনে ক্ষীণ আশা বেঁচে আছে মীনাক্ষীদের বেঁচে থাকার ব্যাপারে। সে নাকি বাজারে বা বাইরে গেলে 20-22 বছরের মেয়েদের মধ্যে নিজের মীনাক্ষীকে খুঁজে বেড়ায়। আশেপাশে খুঁজে দেখে কোথাও মীনাক্ষীর সর্বক্ষণের সঙ্গী টিম্বো নামক কুকুরটি আছে কিনা। কিঙ্কর জিজ্ঞাসা করে, ওই টিম্বোর কি এখনো বেঁচে থাকার কথা? উত্তরটা দেয় বিপাশা, মনে হয় না। কথায় যা বুঝলাম যে কুকুরটি মীনাক্ষীদের হারিয়ে যাওয়ার পর 2-3 দিন বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে মীনাক্ষীকে খুঁজে বেড়াতো। 3 দিনের মাথায় স্কুলের পেছনে উঠে যাওয়া জঙ্গলটিতে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়, কিন্তু তারপর থেকে টিম্বোকে আর দেখা যায়নি। রাহুল বলল, তার মানে আমরা স্কুল বাড়ির পেছনে যে জঙ্গল থেকে এলাম ওখানেই হারিয়ে গিয়েছিল টিম্বো, আর ওখানেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ললিত গুরুংকে। কথাগুলি বলে গভীর চিন্তায় ডুবে যায় রাহুল। রুবি দেবী জিজ্ঞাসা করেন, কি ভাবছো রাহুল? রাহুল সরাসরি কোনো উত্তর না দিয়ে বলল, একবার বিকাশবাবুর সাথে কথা বলা দরকার। উনি শিলিগুড়িতেই আছেন। এই গোটা ব্যাপারটা ওনার নলেজে আছে কি না সেটা জানা দরকার। হয়তো এ ব্যাপারে উনি কিছু বলতে পারবেন। কিঙ্কর খানিকটা ভেবে নিয়ে বলল, রোহিত থাপার স্ত্রী সমস্ত ইতিহাসটি তোমাদের বললেন নিঃসংকোচে, অথচ রোহিত বাবু নিজে আমাদের ঘটনাটি যখন বললেন তখন কিন্তু মেয়েগুলির পরিচয়টি গোপন করলেন। কিন্তু কেন? উত্তরটা দিলেন রুবি দেবী। আসলে বিপাশা ওনাদের ওই 3টি স্কুল ইউনিফর্ম পরা মেয়েগুলির গল্প করেছিল কথায় কথায়। শুনে একটু অবাক হলেও ওর কথার জের টেনেই মীনাক্ষী আর তার বন্ধুদের কথা উঠে আসে। ওরাও নাকি ছুটির দিনে স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াতো। নতুন ক্লাসে ইউনিফর্ম পাল্টে যাবে, তাই পুরনো ড্রেসটিকে বাড়ির জামাকাপড় হিসেবেই ব্যবহার করত ওই 4 মূর্তি। আর তারপর কণিকার একের পর এক আন্তরিক প্রশ্নবাণে শিল্পা দেবী পুরো ঘটনাটি আমাদের জানান। ওনার কথা শুনে মনে হয় যে দীপা দেবীর মতন উনিও মীনাক্ষীর ফিরে আসার ব্যাপারে যথেষ্টই আশাবাদী। রাহুল বলল, কিন্তু একটা কথার উত্তর খুঁজে পাচ্ছি না বিপাশা। যে স্কুলটি 11 বছর আগে বন্ধ হয়ে গেছে সেই স্কুলে ইউনিফর্ম পরা মেয়েগুলিকে আজ তুই দেখলি কি করে? এ জাতীয় ইউনিফর্ম কি অন্য স্কুলেও এখনো ব্যবহার হয়? ডাইনিং হলে অন্যান্য গেস্টরা থাকলেও তারা সংখ্যায় কম। বেশিরভাগ ট্যুরিস্টরাই সেদিন সকালে চেক আউট করে চলে গেছেন। কাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে। শিল্পা দেবীর কথা অনুযায়ী
ভিড় হবে আবার শুক্রবার থেকে। খাওয়া দাওয়ার সময় তদারকি করছিলেন নিজেই, টুকটাক কথাও বলছিলেন সবার সাথে। ইতিমধ্যে রাহুলের সাথে বিকাশবাবুর বিস্তারিত কথা হয় ওই পুরনো কেসের ব্যাপারে। শিলিগুড়িতে বসেই বিকাশবাবু খোঁজ খবর নেওয়া শুরু করেন। 10-12 বছর আগেকার সাবজুডিস কেস, নথিপত্র খুঁজে বার করা সময় সাপেক্ষ। রাহুলের কাছে খবরটি পেয়ে বিকাশবাবু যথেষ্ট গুরুত্ব দিয়েই খোঁজ খবর নেওয়া শুরু করেন এ ব্যাপারে। সে সময় কারা কারা দায়িত্বে ছিলেন সেই তথ্য বার করবার জন্য নির্দেশ দেন লালবাজারে। রাহুলের কথায় বিকাশবাবুর পুরনো একটি হিউম্যান ট্রাফিকিংয়ের কেসের কথা আচ্ছা আচ্ছা মনে আসে। সেটিও শুরু হয়েছিল ওই চত্বরেই। মোটামুটি টাইম ফ্রেমটি মিলেও যাচ্ছিল রাহুলের কথা অনুযায়ী। তবে বিস্তারিত ব্যাপারটি ফাইল ছাড়া জানা অসম্ভব। তাই ওই সময়কার পরিচিত কয়েকজন কলিগদের যোগাযোগ করেন বিকাশবাবু, যাতে কিছু তথ্য উদ্ধার করা যায় তাদের থেকে। অন্যদিকে ডিনার পর্বটি শেষ করে নিজেদের ঘরে ঢুকে পড়া ছাড়া আর বিশেষ কিছুই করণীয় ছিল না রাহুলদের। ঠান্ডার প্রকোপটিও যথেষ্ট পরিমাণে বেড়ে যায় ততক্ষণে সারাদিনের তুলনায়। ঘরে এসে রাহুলকে কিছুটা অসহিষ্ণু দেখে রুবি দেবী জিজ্ঞাসা করেন, কি নিয়ে এত ভাবছো রাহুল? রাহুল পায়চারি করতে করতেই বলে, সারাদিনের ঘটনাগুলি একে একে মনের মধ্যে সাজাবার চেষ্টা করছি রুবি। শুরু হয়েছিল সাংসেরের অন্তিম পর্ব দিয়ে, তারপর লোলেগাঁওয়ের পার্ক, এরপর কাফের গাঁও, ভাঙা স্কুল বাড়ি, তার পেছনের জঙ্গল, আর তার সাথে শিল্পা দেবী ও রোহিত বাবুর মুখে শোনা পুরনো ঘটনার বর্ণনা। একটা জিনিস যেটা বারবার মনে হচ্ছে, যে শিল্পা দেবী বা রোহিত বাবুর কথায় যে 4টি মেয়ে আর একটি কুকুরের কথা উঠে এসেছে, সেরকমই মেয়েদের ও কুকুরকে আমাদের কেউ না কেউ দেখতে পেয়েছে বিভিন্ন স্পটে। প্রথমে কণিকা লোলেগাঁওয়ে, বিপাশা আসবার পথে, আর আমি ওই ভাঙা স্কুল বাড়ির পেছনের জঙ্গলে। রুবি দেবী বললেন, তুমিও দেখেছ? ঠিক দেখেছ? রাহুল মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, সেই ইউনিফর্ম পরা 10-12 বছরের মেয়েটিকে, সাথে একটা কুকুর। আমাকেই কিছু একটা ইঙ্গিত করছিল। কিছু বুঝবার আগেই কপ্পরের মতন উবে যায়। রুবি দেবী বলেন, ব্যাপারটা সত্যি চমকপ্রদ। তা ওই রকম ইউনিফর্মের ব্যবহার আর কোনো স্কুলে আছে কি না কাল খবরটা নিতে হবে। মনে হয় নিশ্চয়ই থাকবে। আর তোমার দেখা স্কুলের নামটিও তো আমরা পুরোটাই জানতে পারলাম, রডরিক্স ফাউন্ডেশন প্রাইমারি স্কুল। এই নামটার মধ্যে লুকিয়ে আছে তোমার দেখা ওই ROD কিংবা ION, আর দ্বিতীয় লাইনে PR এবং তার শেষে L। রাহুল বলল, সে সবই ঠিক আছে রুবি। বিকাশ বাবু স্কুল ইউনিফর্মের ব্যাপারে খোঁজ লাগাচ্ছেন। আমারও ধারণা ওই ইউনিফর্ম ব্যবহার করে এরকম স্কুল ধারে কাছে নিশ্চয়ই থাকবে। কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে হঠাৎ করে উদয় হওয়া ওই 4টি মেয়ে, একটি কুকুর আর আজকের শোনা ঘটনাগুলি একে অপরের সাথে কেমন যেন মিলে মিশে যাচ্ছে। মনে হচ্ছে ওই মীনাক্ষী সাথে টিম্বোকে নিয়ে আমাকে ইঙ্গিতে কিছু বলতে চেয়েছিল। হয়তো টিঙ্কু, রিঙ্কু আর সীমারও কিছু বলবার ছিল বিপাশাকে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। ষষ্ঠ ইন্দ্রিয়টি বলছে কিছু না কিছু রহস্য নিশ্চয়ই আছে ওই স্কুল বাড়ির পিছনের জঙ্গলে। কথাগুলি বলে রাহুল কেমন যেন গুম মেরে যায়। রুবি দেবী বুঝতে পারেন যে কোনো গভীর চিন্তায় মগ্ন রাহুল।
কথা না বাড়িয়ে তাই শোবার তোড়জোড় করেন। ঘরের আলোটি নিভিয়ে ঘুরে দাঁড়াতেই রবি দেবীর চোখ আটকে যায় ঘরের জানালার পর্দার আড়ালে। জানলার কাঁচ দিয়ে লনের দিকে চোখ পড়ে তার। অন্ধকারে ঢাকা লনে রবি দেবী দেখতে পান দুটি জলজলের চোখ এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। নিজের অজান্তেই মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে তার, টিম্বো। পরের দিন বেলা 11টা। প্রাতঃরাশ পর্ব মিটিয়ে রাহুলরা তখন কালিম্পংয়ে। স্থানীয় কয়েকটি স্পট দেখিয়ে চালক রোহিত থাপা তাদেরকে ডেলো পার্কে নামিয়ে দেন। উনি জানান যে কাছাকাছির মধ্যে তার একটি ছোট কাজ আছে। রাহুলদের পার্কে থাকাকালীন তিনি কাজটি সেরে চলে আসবেন। খুব বেশি হলে ঘন্টাখানেক লাগবে। ফিরে এসে উনি ফোন করে দেবেন। আপত্তির বিশেষ কোনো কারণ ছিল না রাহুলদের রোহিতবাবুর প্রস্তাবে, কারণ এত বড় ফটো সেশনের সুযোগ কণিকা দেবীরা যে ছাড়বেন না সেটা রাহুল ভালো করেই জানত। তাই ওনার প্রস্তাবে রাজি হয়ে রাহুল জিজ্ঞাসা করে যে তার গন্তব্যটি ঠিক কোথায়। উত্তরে রাহুল থাপা বলেন, यहाँ से करीब करीब 7 किलोमीटर हो जाबे साहब। गांव का नाम भालू खप। हम लोग भालू खप को बाकी जगह जाने का दरवाज़ा बोलते हैं। लावास, लाड़ी गाँव, इच्छे गाँव, ये सारा स्पॉट का गेट है भालू खप। রাহুল বলে, বেশ, তাহলে আপনি বেরিয়ে পড়ুন, আমরা পার্কে চললাম। আপনি এসে পার্কিংয়ে গাড়ি রেখে ফোন করে দেবেন। রোহিত থাপাকে ছেড়ে দিয়ে রাহুল পার্কের দিকে হাঁটা শুরু করে। কণিকা দেবীরা ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলেন। কিঙ্কর আর বিপাশাও ততক্ষণে পার্কের মূল গেটের কাছাকাছি। ঠিক সেই সময় রাহুলের ফোনটি বেজে ওঠে। অপর প্রান্তে বিকাশবাবু। টুরিস্টদের কথাবার্তা চেঁচামেচির মাঝে ঠিক মতন কথা শুনতে পাচ্ছিল না রাহুল। তাই পার্কের উল্টো দিকে রাস্তা ধরে কিছুটা নিরিবিলি জায়গায় এসে পৌঁছায় সে। এরপর মিনিট 10 ফোনে বিকাশবাবুর সাথে কথা বলে রাহুল। 10-11 বছর আগেকার কেসটি নিয়ে বিকাশবাবু যে বিস্তর কাজ ইতিমধ্যে করে ফেলেছেন সেটা বুঝতে অসুবিধা হয় না রাহুলের। এই কেসে ভাজন ভুটিয়া নামক এক ব্যক্তির নাম উঠে আসে, যার সাক্ষ্যদান পর্বের ঠিক 2 দিন আগে রহস্যজনকভাবে মৃত্যু হয়। বাস্তবিক সেই মৃত্যু রহস্যটিরও এখনো মীমাংসা করা যায়নি। ভাজন ভুটিয়ার ঠিকানা ছিল হিল মাউন্ট রোড, ভালুখা। মুহূর্ত চিন্তা করে বিকাশবাবুর কাছে কয়েকটি কাজের কথা বলে নেয় রাহুল। তারপর কিঙ্করকে ফোনে একটি মেসেজ পাঠিয়ে দেয়, আর্জেন্ট ডেভেলপমেন্ট, মুভিং ফর ভালুখা, ব্যাক উইদিন 1 আওয়ার, টিল দেন এনজয়। মেসেজটি পেয়ে সেটি বিপাশাকে দেখায় কিঙ্কর। বিপাশা ভালুখা নামটি দেখে বলে ওঠে, এই নামটা তো মনে হয় শিলাদেবীর মুখেও কাল শুনেছি, কিন্তু কিসের ব্যাপারে নামটা বলেছিলেন এখন মনে নেই। তার মানে ওই ভালুখাপে কোনো না কোনো সূত্রের সন্ধান পেয়েছেন কাকাবাবু। কাফের গাঁও তো সত্যি সত্যি রহস্যময় মনে হচ্ছে। ভজন ভুটিয়া সংক্রান্তীয় সংগৃহীত তথ্যগুলি বিকাশবাবু ডকুমেন্ট ফাইলে পাঠিয়ে দিয়েছিলেন রাহুলকে। ভালুখাপ যাওয়ার পথে গাড়িতে বসে সেই তথ্যগুলি একবার দেখে নেয় রাহুল। বিকাশবাবুর নির্দেশে ডেলো থানা থেকেই রাহুলের গাড়ির ব্যবস্থা হয়ে যায়। তাই রোহিত থাপা বেরিয়ে যাওয়ার মিনিট 20 মধ্যেই রওনা হয়ে যায় রাহুল। ভজন ভুটিয়া কাজ করতেন লোলেগাঁও স্কুলে। পেশায় স্কুল বাস এবং পুল কার চালাতেন স্কুলের হয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে আসা বা দিয়ে আসার জন্য। এছাড়া স্কুলের কর্তৃপক্ষের নির্দেশে স্কুলের নানান প্রশাসনিক কাজকর্মেও যুক্ত ছিলেন ভজন ভুটিয়া। অনুষ্ঠানের দিন সমাপ্তি পর্ব চলাকালীন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়।
ফলে বাড়ি ফেরার একটি তাগিদ অনুভব করে প্রতিটি ছাত্রছাত্রী। তাই সমাপ্তি পর্ব শেষ হবার আগেই তারা বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে দেয়। তখনও পর্যন্ত বেশিরভাগ বাস ও পুলকারগুলি স্কুলে এসে পৌঁছতে পারেনি ওই ঝড় বৃষ্টির কারণে। আর সেই কারণে সেদিন সময় মতন পৌঁছতে পারেননি মীনাক্ষী গুরুংয়ের পিতা ললিত গুরুং, ভজন ভুটিয়া এবং অন্যান্য আরও পুল বাস বা কার চালকরা। স্বভাবতই স্কুলের মূল দরজায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। দুজন দারোয়ানের পক্ষে পরিস্থিতি সামলানো দুষ্কর পর্যায়ে চলে যায়। যারা স্কুলের কাছাকাছি থাকতো তারা দলবদ্ধভাবে কিছুটা জোর করে হলেও বেরিয়ে পড়ে স্কুল থেকে। স্কুল বাস বা পুলকার আসতে যে দেরি হবে সেটা তারা ভালোভাবেই বুঝতে পারে। যারা স্কুলের খুব কাছাকাছি থাকতো না তাদের মধ্যেও 20 মিনিট অপেক্ষার পর অস্থিরতা দেখা দেয়। মীনাক্ষীর সাথে তার 3 বন্ধুরাও যথেষ্ট ব্যস্ত হয়ে ওঠে বাড়ি ফেরার ব্যাপারে। সেখানে উপস্থিত 4 জন সিনিয়রের সাথে কিছুটা বাধ্য হয়েই রওনা দেয় মীনাক্ষীরা। সম্পূর্ণ অপরিচিত ছেলেগুলির বাসস্থান তাদের বাড়ির কাছাকাছি বলায় তাদের সঙ্গেই যাওয়ার সিদ্ধান্ত নেয় মীনাক্ষীরা। এই তথ্যটি দেন স্কুল গেটের একজন দারোয়ান। তবে আরও একজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ওই ছেলেমেয়েরা রাস্তায় একটি পুল কারকে আসতে দেখে, হাত নেড়ে সেটিকে দাঁড় করায়। পরবর্তী সময়ে সেই গাড়ির চালক তাদেরকে নিয়ে গাড়ি ঘুরিয়ে গন্তব্যের দিকে চলে যায়। সেই পুল কারের চালকটি ছিলেন ভজন ভুটিয়া। ভজন ভুটিয়াকে জিজ্ঞাসাবাদ করে যেটুকু জানা যায় যে ছেলেগুলিকে তিনি চিনলেও মেয়ে 4 জনকে তিনি কোনো দিনই দেখেননি। তবে তারা যে প্রাইমারি স্কুলের ছাত্রী সেটা তিনি বুঝতে পারেন। পথে 4টি ছেলে একে একে নেমে চলে গেলে মেয়ে 4টিকে তাদেরই নির্দেশে একটি নির্দিষ্ট স্পটে নামিয়ে দেন তিনি। সম্ভবত কোনো পরিচিত লোককে দেখতে পেয়েই মেয়েগুলি সেই লোকটির সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লোকটিকে ভজনবাবু এর আগে কোনো দিনই দেখেননি। লোকটির চেহারা আবছা মনে থাকলেও প্রবল বৃষ্টিতে বর্ষাতির আড়ালে ঢাকা লোকটিকে ভালো করে দেখা সম্ভব হয়নি তার। লোকটির সাথে কথা বলতে বলতেই মেয়েগুলি জঙ্গলের পথ ধরে। এরপর বৃষ্টির প্রকোপ আবার বেড়ে যাওয়াতে ভজন ভুটিয়া সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসেন স্কুলের কাছে। সেখানে ফিরে তিনি একজনকে দেখতে পান দারোয়ানের সাথে বচসায় জড়িয়ে পড়তে। মেয়েগুলি তাদের পুরুষ বন্ধুদের সাথে চলে গেছে। দারোয়ানের মুখে এই কথা শুনে অপর ভদ্রলোকটি ক্ষোভে ফেটে পড়েন। স্কুল কর্তৃপক্ষের কয়েকজন আধিকারিক তার চিৎকার শুনে এগিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে। ভজনবাবু বুঝতে পারেন যে ভদ্রলোকটি ওই 4টি মেয়ের একজনের বাবা, নাম ললিত গুরুং। তাই গাড়ি থেকে নেমে উনি ভদ্রলোককে সমস্ত ঘটনা জানান এবং বলেন যে ওই 4টি মেয়ে তাদেরই পরিচিত একজনের সাথে চলে গেছে। ছেলেগুলিকে কোথায় কোথায় তিনি নামিয়েছেন দেখিয়ে দেবেন এবং মেয়ে 4টি যে কোথায় স্বেচ্ছায় নেমেছিল সেই জায়গাটিও বলে দিতে পারবেন। তখনকার মতন ভজন ভুটিয়াকে নিয়ে ললিত গুরুং চলে গেলেও স্কুল কর্তৃপক্ষকে তিনি শাসিয়ে যান যে কর্তব্যে গাফিলতির জন্য উনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। তবে সেসব করবার আগেই মীনাক্ষীকে না পেয়ে মানসিক অবসাদে আত্মহননের পথ বেছে নেন ললিত গুরুং। তবে যে প্রশ্নটা রাহুলের মনে ঘুরপাক খেতে থাকে যে মীনাক্ষীদের অন্তর্ধান তদন্ত চলার 8 মাসের মাথায় হঠাৎ ভজন ভুটিয়ার সাক্ষ্যদানের ব্যাপারটি এলো কেন, আর সাক্ষ্যদানের 2 দিন আগে তার হত্যাই বা করল কে? ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটি মাস 2 মধ্যেই শেষ হয়। তাহলে পরবর্তী 6 মাসে এমন কিছু ঘটনা অবশ্যই ঘটে থাকবে যাতে ভজন ভুটিয়া নূতন করে সাক্ষ্য দিতে চান, তাও স্বতঃপ্রণোদিতভাবে। গভীর চিন্তায় ডুবে যায় রাহুল। মনে মনে সম্ভাব্য ঘটনাগুলি কি হতে পারে সেটি অনুমান করবার চেষ্টা করে।
তার চিন্তার মাঝে রাহুলের টনক নড়ে ড্রাইভারের কথায়। ভালু খাপ আ গয়া সাব, आपको यहाँ किससे मिलना है साहब? राहुल बोले, हिल माउंट रोड पे कोई विभास भुटिया बोल के एक आदमी को ढूंढ रहा हो। उसका पिता का नाम वजन भुटिया। गाड़ी ड्राइভারটি মাথা নেড়ে রাহুলকে নিয়ে রওনা হয় নির্দিষ্ট গন্তব্যে। ওনার আচরণে রাহুল বুঝতে পারে যে ড্রাইভারটি এই ঠিকানায় আগেও এসেছেন। সম্ভবত ওয়াজন ভুটিয়া হত্যা রহস্যর তদন্ত চলাকালীন। মীনাক্ষীদের অন্তর্ধান রহস্যের 5 মাস পার হয়ে যাবার পরও কোনো সদুত্তর পুলিশ দপ্তর দিতে পারেনি নিখোঁজ ছাত্রীদের পরিবারকে। এতদিনে মীনাক্ষীর মা দীপা গুরুং এবং তার ছেলে সুভাষকে নিয়ে দাদা রোহিত থাপার আশ্রয়ে কাফের গাঁয়ে হোমস্টের কাজকর্মের সাথে দীপা দেবী নিজেকে মানিয়ে নিচ্ছিলেন ধীরে ধীরে। তাকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার প্রয়াসে যথেষ্ট সহায়তা করেন শিল্পা দেবী অর্থাৎ রোহিত থাপার স্ত্রী। শিল্পা দেবীর সাথে সেদিন লোলেগাঁওয়ের মার্কেটে গিয়েছিলেন দীপা গুরুং। উদ্দেশ্য ছিল কিছু টুকিটাকি মার্কেটিং, সাথে কিছুটা অন্যরকম পরিবেশে মনটাকে ব্যস্ত রাখা। সেখানে সেদিন শিল্পা দেবীর হঠাৎই দেখা হয়ে যায় আশা ভুটিয়ার সাথে, যিনি তার ছোটবেলাকার সর্বক্ষণের খেলার সঙ্গী ছিলেন। বিবাহের পূর্বে তারা দুজনেই থাকতেন লাটাগুড়িতে এবং পড়তেনও একই স্কুলে। বিয়ের পর অবশ্য যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়, তাই কয়েক যুগ পর পুনর্মিলনটিকে দুজনেই যথেষ্ট উপভোগ করেন এবং তাদের মধ্যে যোগসূত্রটি আবার নতুন করে মাত্রা খুঁজে পায়। কথাগুলি বলছিলেন বিভাস ভুটিয়া, স্বর্গত ওয়াজন ভুটিয়া এবং আশা দেবীর একমাত্র ছেলে। রাহুল তার নোটপ্যাডে কিছু লিখতে লিখতেই সামনে বসা আশা দেবীকে জিজ্ঞাসা করেন, আপনাদের মধ্যে যাতায়াত এবং মেলামেশা বোধ করি তখন থেকেই শুরু হয় আবার নতুন করে? উত্তরে আশা দেবী হিন্দি বাংলা মিশিয়ে ধীর কণ্ঠে বলেন, হ্যাঁ, আমাদের বন্ধুদের হাত ধরে দুটি পরিবারই খুব কাছাকাছি চলে আসে, শুরু হয় যাতায়াত। আর এরকম এক পারিবারিক সাক্ষাতের মাঝে আমার স্বামী জানতে পারেন মীনাক্ষীদের আসল পরিচয়। সেদিন সেই দুর্যোগের বিকেলে তিনি যে মীনাক্ষীদের গাড়িতে তুলেছিলেন সেটা বুঝতে পারেন। ঘটনাটি তার চোখের সামনে আবার ভেসে ওঠে। দীপার কাছে মীনাক্ষীর ছবিটি দেখে তাকে চিনতে পারেন তিনি। স্কুলে তোলা ওই গ্রুপ ছবিটিতে বাকি 3টি মেয়েকেও শনাক্ত করে ভজন। কথাগুলি বলে খানিক চুপ করে থাকেন আশা দেবী। মার মনের অবস্থার আন্দাজ করে বিভাস বলেন, আর তারপর থেকেই বাবা কেমন যেন আনমনা থাকতেন, কি যেন গভীরভাবে চিন্তা করতেন, কিন্তু জিজ্ঞাসা করলে কিছু বলতেন না। আর তারপর হঠাৎ করেই রোহিত আঙ্কেলকে যোগাযোগ করেন বাবা। কারণটা আমাদের কাউকেই জানাননি, শুধু বলতেন গড়বড় হ্যায়, তেরা আদমি কা তেরা কাম চল রাহা হ্যায়। খানিক ভেবে রাহুল জিজ্ঞাসা করে, তা রোহিত থাপা এ ব্যাপারে আপনাদের কিছু বলেননি? বিভাস উত্তরে বলেন, উনি জানান যে বাবা নাকি ওই মীনাক্ষীদের কেসে নতুন করে সাক্ষী দিতে চাইছেন, তবে কারণটা তিনি তাকেও বলেননি, কেবল সাক্ষ্যদানের ব্যবস্থা করে দিতে বলেছিলেন। রাহুল খানিকটা ভেবে নিয়ে বলে, আপনারা ওয়াজন বাবুর হত্যার ব্যাপারে কাউকে সন্দেহ করে সে সময় পুলিশকে কিছু বলেছিলেন নাকি? ওয়াজন বাবুর কোনো শত্রু থাকতে পারে বলে আপনাদের কি কখনো মনে হয়েছে? উত্তরটা দিলেন আশা দেবী, আমাদের কেউ কেন শত্রু থাকবে? উনি স্কুলের ড্রাইভার, বাস গাড়ি এসবই চালাতেন, ছুটির পর বাড়িতে সবার সাথে সময় কাটাতেন, সবাইকে নিয়ে খুশি ছিলেন উনি।
ওই মীনাক্ষীদের ঘটনাটি জানবার পর থেকে কেমন যেন হয়ে যান। রাহুল তার নোটিং শেষ করে বলে, রোহিত থাপা পরিবারের সাথে আপনাদের এখনো যোগাযোগ আছে? বন্ধুর সাথে কথাবার্তা হয়? আশা দেবী বলেন, সে তো আছেই। উনি হঠাৎ করে চলে যাওয়ার পর তো শিল্পাই আমায় আগলে রেখেছিল। রোহিতবাবু পাশে না থাকলে তখন তো ছেলে নিয়ে জলে পড়তাম আমি। আশা দেবীর কথার জের টেনে বিভাস বললেন, রোহিত আঙ্কেল তো আপনি আসার একটু আগেই এসেছিলেন, দীপা মাসির বানানো পায়েস দিয়ে গেলেন। রাহুল বলল, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ আশা দেবী। নমস্কার করে রাহুল বেরোতে উদ্যোগী হলে আশা দেবী প্রতি নমস্কার করে জিজ্ঞাসা করেন, এত বছর পর আবার এসব নিয়ে নাড়াচাড়া শুরু হলো? মাঝখানে তো সব ঠান্ডা পড়ে গিয়েছিল, নতুন কিছু হয়েছে নাকি? আশা দেবীর প্রশ্নে মুহূর্তের জন্য সেই কুকুরের সাথে ছোট্ট মেয়েটির ছবিটি রাহুলের চোখের সামনে ভেসে উঠল। মাথা নেড়ে রাহুল বলল, ধরে নিন সেরকমই কিছু। আজ চলি, নমস্কার। কিঙ্করের সাথে কণিকা দেবীর কথা হচ্ছিল। ডেলো পার্কে প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে। তখনও পর্যন্ত রাহুলের দেখা না পেয়ে কণিকা দেবী বলেন, রাহুল গেল তো গেলই, রোহিত বাবু পর্যন্ত ঘুরে চলে এলেন। কি নিয়ে হঠাৎ করে এত ব্যস্ত হয়ে পড়ল রাহুল, কে জানে। কিঙ্কর বিপাশার ছবি তোলার মাঝেই কথা বলছিল কণিকা দেবীর সাথে। উত্তরে সে বলে, আরও 15 মিনিটের রাস্তা বাকি আছে, পার্কিংয়ে এসে ফোন করে দেবে বলল। রুবি দেবী বলেন, তার মানে পার্কে ঢুকবেই না রাহুল? কিঙ্কর বলল, না, আরও নাকি কয়েকটা কাজ আছে, আমাকে তৈরি থাকতে বলল কাকা। কণিকা দেবীর সাথে অতসী দেবী প্রায় একই সাথে বলেন, উনি নাকি স্রেফ 2 দিন ঘুমিয়ে কাটাবেন, এই ওনার ঘুমের নমুনা। রবি দেবী হেসে বলেন, এবারের পুরো ট্রিপটাই তো রহস্যে মোড়া মনে হচ্ছে। প্রথমে সানসেট, আর এখন কাফের গাঁও, আর রহস্যের গন্ধ পেলে তো ওর নাওয়া খাওয়া মাথায় ওঠে। অতসী দেবী বলেন, তাই তো দেখছি। আমার মন বলছে ওই বিকাশবাবুর সাথে কথা বলার পরই নতুন কোনো ডেভেলপমেন্ট হয়েছে, নইলে হঠাৎ করে ওই ভালো খাবে যাবেন কেন? কণিকা দেবী বললেন, সেটাই হতে পারে। আর হোমস্টেতে ফিরে দেখো, হয়তো বিকাশবাবুকেও দেখতে পাওয়া যাবে। কিঙ্কর ফটো সেশন শেষ করে বলে, সেটা হতেই পারে। এখনকার এতগুলি অমীমাংসিত কেসের খবর কাকার থেকে পেয়ে উনিও কি আর চুপ করে বসে থাকবেন? চুপ করে যে নেই উনি, সেটা তো কাকার গতিবিধি দেখেই বোঝা যাচ্ছে। 4 মেয়ের হারিয়ে যাওয়া, উদয় রড্রিক্সের অ্যাক্সিডেন্ট, ললিত গুরুংয়ের আত্মহত্যা, আর এখন শুনছি ভাজন ভুটিয়ার অমীমাংসিত হত্যা রহস্য। বিকাশবাবু তো আসবেনই আসবেন, তবে আবার নতুন কোনো ছদ্মবেশে কিনা সেটা বলতে পারবো না। বিপাশার কথায় সবাই হেসে উঠল। পায়ে পায়ে কিঙ্কররা এগিয়ে চলল পার্কের গেটের দিকে। পার্কিংয়ে ভিড়ের মধ্যে রোহিত থাপাকে খুঁজতে হতে পারে, তাই কিঙ্কর সবার তুলনায় কিছুটা এগিয়ে গিয়েছিল। পার্কের চেঁচামেচিতে কিঙ্কর খেয়াল করেনি। নিজের মোবাইলে হঠাৎই লক্ষ্য করে রাহুলের একটি সংক্ষিপ্ত ভয়েস মেসেজ এসে পড়ে আছে। আমি ভাজন ভুটিয়ার বাড়িতে শিলিগুড়ি থানার অফিসার আর রয় বলে পরিচয় দিয়েছি। ব্যাপারটা রোহিত থাপার সামনে গাড়িতে যেন আলোচিত না হয়। যা বলবার হোমস্টেতে বলবো।
রোহিত থাপার পরিবারের সাথে ভুটিয়া পরিবারের গভীর বন্ধুত্ব আছে, বহু পুরনো পরিচিতি। তাই আমার পরিচয়টা আপাতত গোপন থাক, টুরিস্ট হিসেবেই যেন ব্যবহারটি বজায় থাকে। কণিকাকে বিশেষ করে বলে দিবি। মেসেজটি পড়ে কিঙ্কর পার্কিংয়ের কাছাকাছি এসে লক্ষ্য করে যে রোহিত থাপা কিছুটা গম্ভীর মুখে কারো সাথে কথা বলছে। উনার গাড়িটিও দেখতে পায় কিঙ্কর। ফিরে এসে একটি চায়ের স্টলে সবার জন্য চায়ের অর্ডার দেয় সে। রাহুলের জন্য একটু সময় তো পার করতেই হবে, আর সেই সুযোগে সবাইকে রাহুলের ভয়েস মেসেজটিও শুনিয়ে দেওয়ার প্রয়োজন আছে। খানিকক্ষণের মধ্যেই বাকিরা চলে আসেন চায়ের স্টলটিতে। চা পর্ব চলাকালীন রাহুলের ভয়েস মেসেজটি সবাইকে শুনিয়ে সাথে সাথে ডিলিট করে দেয় কিঙ্কর। মেসেজটি শুনে কণিকা দেবী মুখটি বেঁকিয়ে বলেন, আমি কি কিছু বুঝি না নাকি? কি ভাবে আমাকে আমাকে বিশেষ করে বলবার কি আছে? কণিকা দেবীর কথায় সবাইকে মুচকি মুচকি হাসতে দেখে গম্ভীর মুখে উনি গাড়ির দিকে একাই হাঁটা লাগান। শিলিগুড়ি থেকে বেলা 10টার মধ্যে রওনা হন বিকাশবাবু কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। ইতিমধ্যে বার দুয়েক রাহুলের সঙ্গেও কথাবার্তা সেরে নেন তিনি। রাহুলও ইতিমধ্যে ভালুখাভ থেকে পাওয়া তথ্যগুলি সেখান থেকে ফিরবার পথে জানিয়ে রাখে বিকাশবাবুকে। 11-12 বছর পুরনো ঘটনার কয়েকটি ফাইল এবং কিছু তথ্য ইতিমধ্যে জোগাড় করে ফেলেন বিকাশবাবু, আর সেই তথ্যগুলির সাহায্যে পুরনো অমীমাংসিত রহস্যগুলির সমাধান করার জন্য রাহুলের উপস্থিতি ওনার কাছে খুবই জরুরি। তাই কাল বিলম্ব না করে বিকাশবাবুর কাফের গাঁও অভিযান। তবে এবারে কোনো ছদ্মবেশ নয়, একেবারে সাদা পোশাকে রাহুলের বন্ধু হিসেবে। ফিরতি পথে রাহুল তাই রোহিত থাপাকে অনুরোধ করে যাতে তার বন্ধুবর্তী তাদের সাথেই হোমস্টেতে থাকতে পারেন। রাহুল জানতো যে সেখানে ঘর পাওয়া যাবে। রোহিত থাপাও তাই রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যান এবং প্রায় সাথে সাথেই শিল্পা দেবী অর্থাৎ ওনার স্ত্রীকে একটি রুম রেডি করতে বলেও দেন। তবে সকালে রোহিত বাবুর মধ্যে যে হাসি খুশি ভাবটি ছিল তার বদলে বেশ খানিকটা গম্ভীর এবং চিন্তাগ্রস্ত ভাব লক্ষ্য করে রাহুল। তবে কি ভালুখাভ থেকে পুরনো খবরাখবর নেওয়ার সংবাদটি চলে এসেছে রোহিতবাবুর কাছে? আর সেটা যদি হয়েও থাকে তাতে ওনার ভাব পরিবর্তনের কোনো কারণ খুঁজে পায় না রাহুল। তবে পুরনো দুঃখজনক ঘটনাগুলি আবার মনে পড়ে যাওয়াটাও স্বাভাবিক। হয়তো তাতেই এই ভাবান্তর। ব্যাপারটাকে আর বিশেষ গুরুত্ব না দিয়ে রাহুল তাকে জিজ্ঞাসা করে, এখান থেকে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? রোহিতবাবু বলেন, रास्ता पे और एक स्पॉट दिखा के पहुंचाते पहुंचाते 1:30 बज जाएगा साहब। আপনার বন্ধুও তাক এসে যাবেন, তারপর পৌঁছে লাঞ্চটা করে নেবেন। আজ মীনাক্ষিকার জন্মদিন। দীপা বহিন আজ পায়েস বানিয়েছে সাহব। রোহিত বাবুর কথায় সবাই কেমন চুপ করে যায়। রাহুল ধীর কণ্ঠে জিজ্ঞাসা করে, ওই 4 জনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তাই না? আপনার স্ত্রীর মুখে সবটাই শুনেছি আমরা। रोहित बाबू बोलें, तो उम्मीद छोड़ दिया साहब। बहन ये बात मानने के लिए तैयार नहीं। मायर मोहन साहब उम्मीद लेके जी रही है दीपा। এরপর আর বিশেষ কোনো কথাবার্তা হয় না গাড়িতে। হোমস্টের একটু আগে একটি স্পট দেখে রাহুলরা পৌঁছে যায় হোমস্টেতে। গাড়ি থেকে নেমে বাকিরা সবাই এগিয়ে গেলে রাহুল রোহিত বাবুকে বলে, আপনি তো মনে হয় অনেক কিছু জানেন, সেটা পরিবারকেও বলেননি।
সত্যিটা বলে দিলেই ভালো করবেন। সত্যি চেপে রাখা যায় না বেশি দিন। চলুন যাওয়া যাক। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকাশবাবু কথা বলছিলেন রাহুলের সাথে। স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন তথ্য জোগাড় হয়েছে, যেগুলি হয়তো এখানকার ঘটনাগুলির সাথে যুক্ত থাকতে পারে। কথাগুলি বলে একটি কাগজ বিকাশবাবু রাহুলের হাতে দিয়ে বলেন, এটা পড়ে দেখুন। এই 4টি মেয়ের হারিয়ে যাওয়াটা ওই নারী পাচার চক্রের কাজ হতে পারে। কাগজটিতে গত 15 বছর আগেকার একটি ঘটনার কথা লেখা ছিল। একটি আন্তর্জাতিক নারী পাচার চক্র বেশ কয়েক বছর ধরে সক্রিয় ছিল এই পাহাড়ি বেল্টে, যার পরিচালনার ভার ছিল এখানকারই কোনো ব্যক্তির উপর। লোকটির নাম ধাম সঠিক পরিচয় পুলিশের পক্ষে জানা সম্ভবপর হয়নি। লোকটি নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন ভেগ ধরে তার অপকর্মগুলি চালিয়ে যেত। নিম্নবিত্ত পরিবারগুলির উপর ছিল লোকটির নেক নজর। বেশ কয়েকটি অভিযোগ জমা পড়লেও লোকটিকে কিন্তু ধরা সম্ভব হয়নি। তবে গত 10-12 বছর আগে মীনাক্ষীদের ঘটনাটির পর আর কিন্তু কোনো নতুন ঘটনা ঘটেনি এ চত্বরে। রাহুল লেখাটি পড়ে বলে, তার মানে লোকটি বছর 3 এই চত্বরে তার অপকর্ম চালিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এবং এ যাবৎ তাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। আজ ভুটিয়া পরিবারের সাথে কথা বলে যা বুঝলাম, মীনাক্ষী ও তার 3 সঙ্গী একজন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে জঙ্গলের পথ ধরে। প্রশ্নটি হলো, সেই পরিচিত লোকটি কে ছিল? বিকাশবাবু বলেন, সেটাও তো জানা সম্ভব ছিল না। সম্ভবত স্থানীয় কোনো পরিচিত লোকই হবেন, তবে সেরকম কারো নাম কিন্তু তদন্তে উঠে আসেনি। রাহুল একটু চিন্তা করে বলে, আরও 1-2 জিনিস ভাবাচ্ছে বিকাশবাবু। ওই স্কুলের ছবিতে ভাজন ভুটিয়া মীনাক্ষীদের আইডেন্টিফাই করা ছাড়াও কি এমন দেখেছিলেন যাতে করে উনি আবার সাক্ষ্যদানের কথা নতুন করে ভাবেন, আর তারপর তাকে হত্যাও করা হয়? আর ভাজন ভুটিয়া মীনাক্ষীদের ঠিক জঙ্গলের কোন পথে যেতে দেখেছিলেন, সেটা যদি কোনোভাবে জানা যেত তবে কিছুটা আলোর সন্ধান পেতাম। উত্তরে বিকাশবাবু ভেবে বললেন, সেটা মনে হয় ভাজনবাবু রোহিত থাপাকে নিশ্চয়ই বলে থাকবেন। তবে ওই ছবিটির ব্যাপারে কণিকাদের সাহায্য নিতে হবে আমাদের। আজ মীনাক্ষীর জন্মদিন, তার কোনো ছবি দেখতে চাওয়াটা খুবই স্বাভাবিক, তাই না? রাহুল হেসে বলে, তাহলে আর দেরি করে লাভ নেই, মহিলা ব্রিগেডকে কাজে লাগিয়ে দেওয়া যাক। কিঙ্কর সাথে থাকুক ওদের, সুযোগ মতন ছবিটির ছবি তুলে নেবে। আর আমাদের ওই রোহিত থাপাকে একবার কনফিডেন্সে নিতে হবে। ভাজন ভুটিয়া ওনাকে ঠিক কী বলেছিলেন সেটা আমাদের জানা জরুরি। বিকাশবাবু বলেন, আর আমারও ওই জঙ্গলের স্কুল বাড়িটি দেখা দরকার। এখানে আসার পথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমার গাড়িটি যখন হোমস্টের কাছাকাছি চলে আসে তখন লক্ষ্য করি যে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে একটি কুকুর গাড়িটির সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। প্রথমটা গুরুত্ব দিইনি, তারপর হঠাৎই দেখি কুকুরটি নেই। ভেবেছিলাম জঙ্গলের ভিতর চলে গেছে, কিন্তু 2 মিনিট যাওয়ার পরই কুকুরটিকে আবার দেখলাম জঙ্গলের মুখে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেখান দিয়েই স্কুল বাড়ির মাথায় আপনার বর্ণিত সেই ক্রস চিহ্নটি দেখতে পাই। ব্যাপারটি সঠিক দেখলাম কি না ভেরিফাই করবার জন্য আবার পিছনে ফিরে তাকাই। বাড়িটিকে দেখলেও কুকুরটিকে কিন্তু আর দেখতে পাইনি। কেমন যেন ভেলকির মতন হাওয়ায় উবে যায়। রাহুল মুহূর্তের জন্য চিন্তা করে বলে, সম্ভবত কুকুরটিকে আমিও একটি বাচ্চা মেয়ের সাথে দেখেছি। এখনই আলো থাকতে থাকতে বেরিয়ে পড়া ভালো,
ওই জঙ্গলেই আমার মন বলছে যাবতীয় রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে বিকাশবাবু। কিঙ্করের কাছে কয়েকটি ফাইল পাঠিয়ে দিয়েছিল রাহুল, যেগুলি বিকাশবাবু জোগাড় করেছিলেন। সেই ফাইলগুলি থেকে একটি সংক্ষিপ্ত কেস হিস্ট্রি বানাবার চেষ্টা করছিল সে, সাথে বিপাশা। অন্যদিকে কণিকা দেবী সহ রুবি দেবী এবং অতসী দেবী গল্প করছিলেন শিল্পা দেবী ও দীপা দেবীর সাথে। বিকাশবাবুর প্ল্যান অনুযায়ী ছবিটি দেখার উদ্দেশ্য নিয়েই মূলত সেই গল্পের আসর। তবে ছবি থেকে ছবি তোলার দায়িত্বটি নেন রুবি দেবী স্বয়ং। কিঙ্করের কাজের সুবিধার জন্যই রুবি দেবী এই কাজটি নিজেই করবেন বলে রাহুলকে জানিয়ে দেন। এই ফাইলগুলিতে তথ্যগুলি কেমন যেন ঘেঁটে আছে। জোসেফ উদয় রড্রিক্সের যেদিন মৃত্যু হয় সেদিন ছিল পাহাড় বন্ধ। কোনো এক গোষ্ঠীর ডাকা বন্ধে পুরো কালিম্পং চত্বরে চাক্কা জাম চলছিল। এমনিতেই সেদিন প্রবল বৃষ্টির কারণে জনজীবন স্তব্ধ ছিল। ফলে মৃত্যুর বেশ খানিকটা পরে পুলিশ বাহিনী স্পটে পৌঁছায়। এর বেশি কিছু এখানে পেলাম না। ওই ল ফার্মের একটা রিপোর্টে দেখেছি এখানে রবিন রড্রিক্সের সাথে কয়েকটি করেসপন্ডেন্স আছে। উদয় রড্রিক্সের মৃত্যুটিকে প্রাকৃতিক দুর্যোগ ঘটিত দুর্ঘটনা বলেই পুলিশ দপ্তর কনফার্ম করেছে। কিন্তু স্কুলের 4টি মেয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারে সেরকম কোনো তথ্যই নেই এখানে। বিপাশা বলে, তার মানে এই তথ্যগুলি অসম্পূর্ণ। অবশ্য এত কম সময় সব তথ্য জোগাড় করা, তাও 12 বছর পর, সেটা তো এক প্রকার অসম্ভব। আর ওই পাচার চক্রের ব্যাপারে কিছু পেলে ফাইলে? কিঙ্কর বলে, ওটাই দেখছি। একজনকে তখন পুলিশ দপ্তর চিহ্নিত করেছিল এই চক্রের মাথা হিসেবে, কিন্তু তাকে লোকেট করা সম্ভব হচ্ছিল না, কারণ লোকটি ভেগ পরিবর্তন করার ব্যাপারে ছিল সিদ্ধহস্ত। ছোটখাটো 2-3 সন্দেহভাজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদও করে, তাতে ব্যাপারটি আরও জটিল আকার ধারণ করে। একজন এক এক রকম চেহারার বর্ণনা দেন সম্ভাব্য লোকটির ব্যাপারে। বিপাশা একটু ভেবে নিয়ে বলে, ওই শিলিগুড়ির ল ফার্মটিকে যোগাযোগ করলে কেমন হয়, যদি আরও কিছু জানা যায়। কিঙ্কর বলল, এত পুরনো ব্যাপার, জানি না এ ব্যাপারে রবিন রড্রিক্স কতটা উৎসাহী হবেন। ওনার কনসেন্ট ছাড়া তো আমরা ওই ফার্মকে সরাসরি যোগাযোগ করতে পারি না। উনি তো শুনলাম বেশিরভাগই মুম্বাইয়ে থাকেন। তবে ব্যাপারটা বিকাশবাবুকে একবার বলবো নিশ্চয়ই, হয়তো উনি ইতিমধ্যে যোগাযোগ করেও নিয়েছেন। বিপাশা বলল, আর ওই ভার্জন ভুটিয়ার হত্যার ব্যাপারে কিছু তথ্য পেলে ফাইলে? কিঙ্কর বলল, টুকরো টুকরো তথ্য। উনাকে মৃত অবস্থায় যেখানে পাওয়া যায় জায়গাটি সম্ভবত ওই ভাঙা স্কুল বাড়ির কাছাকাছি। বিপাশা একটু অবাক হয়েই জিজ্ঞাসা করে, উনি ওই ভালুখাভ থেকে তার মানে এখানে এসেছিলেন? কি কারণ থাকতে পারে এখানে আসার? কিঙ্কর বলে, এটার উত্তরটাই পাওয়া যায়নি। ছবিতে উনি কি এমন দেখেছিলেন যার পর তার সাক্ষীদানের প্রবল ইচ্ছা হয়, আর সেই সাক্ষ্যদানের 2 দিন আগেই সব শেষ? বিপাশা খানিকটা চুপ করে থেকে বলে, একটা ব্যাপার কেমন মাথায় ঢুকছে না। ভার্জন ভুটিয়ার হত্যাকারীকে এত দিনেও কেন চিহ্নিত করা গেল না? মীনাক্ষীদেরই বা কি হলো? কিঙ্কর বলে, মনে হয় সমাধা হয়নি সময় মতন যোগাযোগের অভাবে। 12-15 বছর আগে নেটওয়ার্ক বলো, মোবাইল বলো, সেরকম কিছুই এ চত্বরে ছিল না বলেই আমার ধারণা। ভরসা ছিল শুধু ওই টেলিফোন,
যার সংযোগ প্রায়ই থাকতো না। সেটার উল্লেখ উদয় রদ্রিক্সের ফাইলেও দেখলাম। আজ ঘরে বসে আমরা ফাইলে কপি পেয়ে যাচ্ছি। ছবি তুলে সেটিকে পাঠিয়ে কেসের সমাধা করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার এ চত্বরে সে সময় আদৌ ছিল না বলেই কেসগুলির সমাধা হয়নি। কিঙ্করদের কথার মাঝেই বাইরে কণিকা দেবীর গলা পাওয়া যায়। গলার শটটি শুনে বিপাশা বলে, মনে হয় মিশন সাকসেসফুল। ছবি থেকে ছবি তোলার কাজটি মনে হয় সুসম্পন্ন হয়েছে। তোমার কথা অনুযায়ী প্রযুক্তির প্রয়োগে কার্যসিদ্ধি, কি বলো? কিঙ্কর হেসে কিছু বলতে নিয়েছিল। পকেটে রাখা মোবাইলটি ভাইব্রেট করে ওঠে। ফোনে মিনিট 3 কথা বলে চটপট তৈরি হয়ে নেয় কিঙ্কর। বিপাশা কিছুটা অবাক হয়েই জিজ্ঞাসা করে, কার ফোন? কোথায় চললে তুমি? কিঙ্কর বলে, কাকার ফোন। আপাতত কাউকে কিছু বলবার দরকার নেই। যাচ্ছি জঙ্গল অভিযানে। কাকারা নিশ্চয়ই কিছু খবর পেয়েছেন। পরিত্যক্ত স্কুল বাড়িটির চারপাশটি রাহুলকে সাথে নিয়ে ভালো করে দেখে নেন বিকাশবাবু। রিপোর্ট অনুযায়ী ভাজন ভুটিয়ার মৃতদেহটিও এসব চত্বরেই তখন আবিষ্কৃত হয়। হত্যার দিন এ পথে তখন ভজনবাবু ওই রোহিত থাপার বাড়ির দিকেই যাচ্ছিলেন বলে মনে হচ্ছে। তখন নিশ্চয়ই রাস্তাটি ব্যবহৃত হতো। এ অবস্থায় ছিল না নিশ্চয়ই। বিকাশবাবুর কথায় রাহুল বলে, সেটা হতেই পারে। রোহিত থাপাকে অনেক কিছুই জিজ্ঞাসা করবার আছে বিকাশবাবু। উনি কিন্তু অনেক কিছুই জানেন, যেটা এ যাবৎ কাউকেই বলেননি, এমনকি ওনার পরিবারকেও নয়। জঙ্গল সরিয়ে নিজেকে সামলে চড়াই পাহাড়ের পথ ধরে হাঁটতে বিকাশবাবুর যথেষ্টই অসুবিধা হচ্ছিল। রাহুল যে পুরনো ভাঙা ঘরগুলি দেখেছিল সেখানে আবার যাচ্ছিল সে বিকাশবাবুকে নিয়ে। আপনারা এ পথে আগেরবার এলেন কিভাবে? বেশ কষ্টকর ব্যাপার। নামবার সময় টের পায়নি। রাহুল হেসে বলল, অসুবিধা আমাদেরও হয়েছে, আর একটু পথ বাকি। ওখানেই আমি আগের দিন ওই কুকুরটি সাথে একটি বাচ্চা মেয়েকে ক্ষণিকের জন্য দেখেছিলাম। মনে হয়েছিল মেয়েটি আমাকে কিছু ইঙ্গিত করছে। স্পটটি আপনারও একবার দেখা দরকার। রাহুলের কথার মাঝেই তার মোবাইলটি ভাইব্রেট করে ওঠে। রুবি দেবী ছবি পাঠিয়ে দিয়েছিলেন রাহুলকে। ছবিটি পেয়ে রাহুল বলে, মহিলা ব্রিগেড কিন্তু কাজটা করে ফেলেছেন। ছবিটি পাঠালেন এখনই। আমি একবার স্পটে পৌঁছে কিঙ্করকে ডেকে নেব। ও থাকলে কাজের সুবিধা হবে আমাদের। আলো থাকতে থাকতে দেখাশোনার কাজটা সেরে ফেলতে হবে। বিকাশ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, পরশুর মধ্যে ফিরেও যেতে হবে। তার আগে যতটা পুরনো ইতিহাস উদ্ধার করা যায় আপনাদের সাথে ততই সুবিধা। কাল কালিম্পং থেকে ওখানকার পুলিশ দপ্তরের ধীরাজ তামাংকেও ডেকে পাঠিয়েছি। সেখানকার রেকর্ডে পুরনো ডিটেলস থাকলে সেগুলি নিয়ে আসবার কথা বলেছি। একবার দেখা যাক। রাহুল বলল, ওই স্কুল ইউনিফর্মের ব্যাপারে কোনো ফিডব্যাক পেলেন? ওই জাতীয় পোশাক কোনো স্কুলে ব্যবহার হয় কি না জানতে পারলেন? বিকাশবাবু বললেন, সেটাই তো ভাবাচ্ছে রাহুল বাবু। আপনাদের বর্ণিত স্কুল ইউনিফর্মের খবর দার্জিলিং, ঘুম, কার্শিয়াং, কালিম্পং কোনো জায়গার স্কুলেই ব্যবহার করা হয় না। তবে ডুয়ার্স, জলপাইগুড়ি বা শিলিগুড়ির খবর এখনো আসেনি। কিন্তু ওইসব জায়গায় ইউনিফর্মের ব্যবহার থাকলেও সেসব স্কুলের মেয়েরা এখানে আসে কি করে? তাও আবার ছুটির দিনে। তার মধ্যে কুকুরটিকে দেখে আমারও কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। এসব দিয়ে কি আমাদের কিছু বোঝানোর চেষ্টা চলছে রাহুল বাবু?
চলার পর রাহুলরা পৌঁছে যায় সেই আগে দেখা দোকান ঘরগুলির কাছে, যেগুলির ধ্বংসাবশেষ দেখে বিকাশবাবু বলেন, আপনাকে ঠিক কোন জায়গাটিকে ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করছিল মেয়েটি? এখানে তো বলতে গেলে কিছুই নেই রাহুলবাবু। রাহুল সেই নির্দিষ্ট জায়গাটিতে পৌঁছে জায়গাটিকে পরীক্ষা করে, তারপর বলে, এই জায়গাটিকে পরিষ্কার করতে পারলে হয়তো কোনো রাস্তা পাওয়া যাবে। এইসব জায়গাটিকেই ইঙ্গিত করছিল মেয়েটি। বিকাশবাবু বলেন, সেটার ব্যবস্থা করা যাবে, তবে যার ইঙ্গিতে কাজটি হবে তাকেই তো আর দেখা যাচ্ছে না। তবে আমরা যেখান দিয়ে জঙ্গলে ঢুকলাম সেখানটাতেই কিন্তু আমি কুকুরটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তাহলে কি? বিকাশবাবুর কথা শেষ হবার আগেই জঙ্গলের শুকনো ডালপালা ভেঙে কারো পদশব্দ কানে আসে। রাহুল ইশারায় বিকাশবাবুকে চুপ করতে বলেন। পায়ের আওয়াজটি ঠিক কোনখান থেকে আসছে সেটাই বোঝার চেষ্টা করে রাহুল। আওয়াজটি ক্রমশ এগিয়ে আসছিল রাহুলের দিকেই। বিকাশবাবুকে নিয়ে রাহুল খুব তাড়াতাড়ি নিজেদেরকে একটি গাছের আড়ালে লুকিয়ে ফেলে। দুজনে তাকিয়ে থাকেন জঙ্গলের সেই দিকে যেদিক দিয়ে আওয়াজটি এগিয়ে আসছিল। খানিকটা কাছাকাছি এসে আওয়াজটি কিন্তু থেমে যায়। খানিক পর নিস্তব্ধ জঙ্গলে অস্পষ্ট হলেও একটি দেশলাই জ্বালবার শব্দ কানে আসে রাহুলদের। চোখের ইশারায় রাহুল বিকাশবাবুকে এগিয়ে আসতে বলে, যথাসম্ভব নিঃশব্দে। তারা দুজন এগিয়ে যায় সেই শব্দটির উৎস সন্ধানে। খানিকটা এগোতেই লক্ষ্য করে তারা যে একটি লোক পিছন ফিরে হাঁটু গেড়ে বসে আছে। সামনে একটি পাথরের উপর জ্বালানো মোমবাতি। একটি পেপার ডিশ বার করেন লোকটি তার ওভারকোটের পকেট থেকে। তারপর সেটিকে পাথরটির উপর রেখে পাশে রাখা একটি ব্যাগ থেকে একটি প্লাস্টিক গ্লাস ও একটি বাটি বার করেন। অন্য পকেটে রাখা একটি ছোট বোতল থেকে গ্লাসে জল ঢেলে গ্লাসটি রাখেন পাথরটির উপর। তারপর বাটিতে রাখা সম্ভবত খাবার জিনিসটিকে ঢেলে দেন ডিশটির উপর। তারপর দাঁড়িয়ে উঠে রাহুলদের দিকে পিছন ফিরেই এক মনে প্রণাম করেন, মোমবাতিটির দিকে তাকিয়ে। লোকটি এতটাই ভাবাবেগে আপ্লুত ছিলেন যে রাহুলরা যে তার পেছনে এসে দাঁড়িয়ে আছে সেটাও বুঝতে পারেননি তিনি। তারপর ধীরে ধীরে পেছনে ঘুরে তাকাতে ভীষণভাবে চমকে ওঠেন লোকটি। সাব, आप लोग कब आया इधर? कुछ पता नहीं चला साहब। বিস্মিত কণ্ঠে কথাগুলি বলেন রোহিত থাপা। রাহুল ওই জ্বলন্ত মোমবাতিটিকে প্রণাম করে বলে, এসব তো মীনাক্ষীর জন্মদিন উপলক্ষে, তাই না রোহিত বাবু? রোহিত বাবু মাথা নিচু করে চোখের জল আড়াল করে বলেন, हाँ साहब, सही कहा आपने। और हारिए जाবার 7 साल होने के बाद हम यहाँ आके हर साल और जन्मदिन पालन करी साहब। বিকাশবাবু বলেন, সেটা তো বুঝতে পারছি, কিন্তু ঠিক এখানেই এসে কেন পালন করেন? সেটার কারণটা কি রোহিত বাবু? রোহিত থাপা বলেন, পুরোটাই বলবো সাব আপনাদের, কিন্তু আপ ইহা সে চলিয়ে। ওই 4 বাচ্চা আমরা থাকলে খানে का लिए नहीं आएगा साहब। प्लीज साहब, हमारा बात मानिए, চলুন সাব। রোহিত থাপার অনুরোধে এক রাশ বিস্ময় নিয়ে সেখান থেকে ফেরবার রাস্তা ধরে রাহুল আর বিকাশবাবু। খানিকটা যাওয়ার পরই কেমন যেন একটা দমকা হাওয়ায় শুকনো পাতা ধুলোবালি জঙ্গলের মধ্যে উঠতে থাকে। ততক্ষণে খানিকটা এগিয়ে গিয়েছিল রাহুলরা। পেছনে ঘুরে তাকাতেই রাহুল দেখে সেই দমকা হাওয়ায় ওড়া ধুলোবালি হাত দিয়ে সরাতে সরাতে কিঙ্কর এগিয়ে আসছে জঙ্গলের ভিতর থেকে।
কাছে আসতেই রাহুল জিজ্ঞাসা করে, তুই কখন এলি কিঙ্কর? নিজেকে সামলে নিয়ে কিঙ্কর বলে, হঠাৎ করে ঝড়টা উঠল বলে ভিডিওটা শেষ করতে পারলাম না। জন্মদিন পালনের সিনটা কিন্তু তোলা রইল আমার কাছে। রাহুল বলে, গ্রেট জব কিঙ্কর, ওটা কাজে দেবে। বিকাশবাবু বলেন, কিন্তু কোথাও কিছু নেই, তবু এই 2 মিনিটের দমকা ঝড়টা এলো কোত্থেকে? রোহিত থাপা মাথা নিচু করে হাঁটতে হাঁটতেই বলেন, हर साल ऐसा ही होता है साहब, हमारा जाने की बाद बच्चे लोग आता है। पायस खूब ভালোবাসতো मीनाक्षी, आज भी आए थे उन लोग, সেই জন্যই তো বললাম ওখান থেকে চলে আসতে সাহেব। এরপর আর কোনো কথা হয় না রাস্তায়। 4 জন জঙ্গল থেকে বেরিয়ে এসে হোমস্টেতে ফেরার রাস্তা ধরেন। মীনাক্ষীর জন্মদিন বাড়িতে প্রতি বছরই পালন করেন দীপাদেবী। তার বিশ্বাস ছিল যে মীনাক্ষী ফিরে আসবেই। তার সেই বিশ্বাসকে আঘাত করতে চাননি রোহিতবাবু। ঘটনাটি ঘটার পর দিন 4 মীনাক্ষীর সর্বক্ষণের সঙ্গী টিম্বোকে ওই জঙ্গলে ভাঙা ঘরগুলির আশেপাশে ওই পাথরটিকে ঘিরে ঘোরাফেরা করতে দেখা যেত। কিন্তু তারপর ওই টিম্বো কোথায় যেন হারিয়ে যায়। এরপর 7টি বছর কেটে যায়। আর তারপরও যখন মীনাক্ষীদের কোনো খোঁজ পাওয়া যায় না, তখন থেকে রোহিতবাবু পরিবারকে আড়াল করে ওই পাথরে এসে মীনাক্ষীদের জন্মদিন পালন করেন। আর প্রতিবারই নাকি আজকের মতন এরকম দমকা হাওয়ায় ধুলো বালির ঝড় ওঠে ক্ষণিকের জন্য। আর সেই থেকেই তার মনে বিশ্বাস জন্মায় যে মীনাক্ষীরা আর বোধহয় নেই। সেদিন সন্ধ্যায় রোহিতবাবুকে নিয়ে নিজের ঘরে বসে কথা বলছিল রাহুল ও বিকাশবাবু। কিঙ্করের তোলা অসমাপ্ত ভিডিওটিতে হঠাৎ ঝড় ওঠার মুহূর্ত অবধি ছবি উঠেছিল, কিন্তু তারপর কিঙ্করের পক্ষে দাঁড়ানো সম্ভব হয়নি। শিল্পা দেবী ও দীপা দেবী তখন রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনায় ব্যস্ত ছিলেন। আর সেই সুযোগেই রোহিতবাবু কথা বলছিলেন রাহুলদের সাথে। উনি বারবার অনুরোধ করেন যাতে তার পরিবার এসব কথা না জানতে পারে। ব্যাপারটিতে রাহুল আশ্বস্ত করে রোহিতবাবুকে। সে বলে, এ ব্যাপারে আমাদের তরফে কোনো রকম ভুল হবে না রোহিতবাবু, তবে আপনাকে কয়েকটি ছোট ছোট ঘটনা যেটা আমাদের কারো না কারো সাথে ঘটেছে সেটা জানানো দরকার। এখানে সবাই আছেন, সবাই একে একে ওনাকে বলুন আপনারা কে কি দেখেছেন। কণিকা, তুমি শুরু করো। এরপর একে একে কণিকা দেবী, বিপাশা, রুবি দেবী, বিকাশবাবু, কিঙ্কর এবং রাহুল স্বয়ং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি বলেন। লোলে গাঁয়ের পার্ক থেকে শুরু করে এখানে আসার পথে এবং তার পরবর্তী বিভিন্ন সময় ওই স্কুল ইউনিফর্ম পরা মেয়েগুলি সাথে ওই কুকুরটি যেভাবে দেখা দিয়েছে এবং তারপর হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেছে, বিশেষ করে আমাকে যেভাবে ইঙ্গিত করা হয়েছে ওই জঙ্গলের ভাঙা ঘরগুলির সামনে, তাতে করে আমাদের বিশ্বাস ওই জঙ্গলে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে যেটার সমাধান হওয়া দরকার। রাহুলের কথায় রোহিতবাবু মাথা নিচু করে বলেন, এর মানে ওদের মুক্তি হয়নি সাহাব। ऐसा बात আমাকে আজ तक কেউ বলেনি সাহাব। আজ 12 বছর বাদ आप लोगों ने मीनाक्षीদের দেখেছেন সাহাব। কথাগুলি বলে রোহিতবাবু ঝরঝর করে কেঁদে ফেলেন। খানিক পর নিজেকে সামলে বলেন, আপনারা কি করতে বলছেন সাহাব? যা বলবেন করব আমি। রাহুল বলল, সে সবই বলবো আপনাকে। আজকের বিজ্ঞানের যুগে এসব ঘটনার উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের স্বস্তি নেই।
তবে তার আগে আপনাকে আমাদের পরিচয়টি দিয়ে রাখি। আমি এখানে বেড়াতেই এসেছি সপরিবারে। তবে বিকাশবাবু ডিটেকটিভ ডিপার্টমেন্টের পদস্থ অফিসার, কলকাতা পুলিশ, লালবাজার। আমাদের কাছে এখানকার কথা জেনে ছুটে এসেছেন শিলিগুড়ির কাজ ফেলে। তাই বলছি, কোনো কিছু কিন্তু গোপন করবার চেষ্টা করবেন না রোহিতবাবু। এবার বিকাশবাবু বলেন, আপনি নির্ভয়ে বলবেন যা যা জানেন। আপনাকে বিপদে ফেলবার কোনো রকম উদ্দেশ্য আমাদের নেই রোহিতবাবু। ভার্জন ভুটিয়ার নতুন করে সাক্ষ্যদানের ইচ্ছা প্রকাশের পরই ওনাকে হত্যা করা হয়। উনি আপনাকে ঠিক কী বলেছিলেন এবং তারপর ঠিক কী হয়েছিল আমাদের বলুন রোহিতবাবু। রোহিতবাবু একটু ভেবে নিয়ে বলেন, স্কুলে গ্রুপ ছবিতে ভার্জন মীনাক্ষীদের চিনতে পারে, আর তারপর একদিন আমাকে নিয়ে इसी जंगल का उस पर पे एक स्पॉट दिखाया। ওখানেই ভার্জন মীনাক্ষীদের দেখেছিল। একটি লোকের সাথে ওই 4 लड़की जंगल का रास्ता लिए थे उसी स्पॉट से। রাহুল জিজ্ঞাসা করে, ওই রাস্তা দিয়ে কি মীনাক্ষীদের বাড়ি যাওয়া যেত? মাথা নেড়ে সম্মতি জানিয়ে रोहित बाबू बोलें, हाँ साहब, यही जंगल का अंदर से मीनाक्षी का घर, स्कूल, अपना होम स्टे आने जाने का रास्ता है साहब। सब कोई पैदल ऐसी रास्ता अपनाता है। রাহুল নিজের মোবাইলে রুবি দেবীর পাঠানো স্কুলে গ্রুপ ছবিটি দেখছিল। ছবিটি রোহিত বাবুকে দেখিয়ে রাহুল জিজ্ঞাসা করে, ভার্জন বাবুকে এই ছবিটি দেখেছিল রোহিত বাবু? রাহুলের মোবাইলে ছবিটি দেখে একটু অবাক হলেন রোহিত বাবু। তবে কোনো প্রশ্ন না করে মাথা নেড়ে বললেন, हाँ साहब, এই ছবিটাই দেখেছিল ভার্জন। আর তারপরই 2 दिन का बाद সাক্ষী देने का फरमाइश। রাহুল বলল, এই ছবিতে টেরা আদমিটি কে রোহিত বাবু? এখানে স্টুডেন্ট বাদ দিয়ে আরও 3 জন আছেন। রোহিত ছবিতে একে একে 3 জনের ছবি দেখিয়ে বলেন, ইনি উদয় রড্রিক্স সাব, ইনি ক্যাশিয়ার বিজয় গুরুং, আর শেষজন একজন টিচার বসন্ত থাপা। রাহুল বলে, উদয়বাবু তো অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আর বাকি 2 জন? रोहित बाबू बोलें, स्कूल बंद होने का बाद कहाँ गया मालूम नहीं, किंतु एদের মধ্যে টেরা আদমি কাকে বলছেন সাব? রাহুল ছবিটিকে জুম করে ওই 3 জনকে আরও কাছ থেকে রোহিত থাপাকে দেখায়। তারপর বলে, উদয় বাবুর বাঁ হাতটা কনুইয়ের কাছ থেকে কেমন বেঁকে আছে, ওটা কি ওইভাবেই থাকতো সব সময়? রোহিত থাপা মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। রাহুল বলে, আর ওই টেরা হাতটি দেখেই ভার্জন বাবু বুঝতে পারেন যে তিনি মীনাক্ষীদের ওই দিন উদয়বাবুর সাথেই দেখেছিলেন, যে কথাটা আপনাকে উনি সম্ভবত বলেও ছিলেন, তাই না? रोहित बाबू बोलें, भार्जन का बात पे मैं उनको पूछा भी था, उदय बाबू साफ ना कर दिया। उनी বলেছিলেন ওই দিন উনি এখানে ছিলেন না। বিকাশ বাবু বলেন, ওই দিন ছিলেন না, কিন্তু বিকেলে ফিরেও আসতে পারেন। ঘটনাটি তো বিকেলের, তাই না? रोहित बाबू बोलें, उनी मालिक, एर बेसी उनको हम पूछताछ किया नहीं। ভার্জন को बताया कि उदय बाबू उस दिन था नहीं, किंतु बात मानते চায়নি, জবরদস্তি করতে থাকে সাক্ষীর ব্যাপারে। রাহুল জিজ্ঞাসা করে, এই ব্যাপারটি কি উদয় বাবুকে বলেছিলেন? रोहित बाबू बोलें, ना, तबे उनार पुलिस दफ्तर में कोई जान पहचान का था, शायद उनार থেকে জেনেছিলেন। আর সাক্ষীর 2 দিন আগে ভার্জন বাবু খুন হয়ে যান ওই জঙ্গলে। বিকাশবাবুর প্রশ্নে মাথা নেড়ে সম্মতি জানায় রোহিত থাপা। রাহুল বলে, আর এই ঘটনার 1-2 মাসের মধ্যেই দুর্ঘটনায় মৃত্যু হয় ওই উদয় রড্রিক্সের। আর তারপর থেকে এই চত্বরে নারী পাচারের কোনো ঘটনার রিপোর্ট নেই।
ব্যাপারটা থেকে এটা মনে হচ্ছে যে নারী পাচার চক্রের মূল চক্রীটি কি তবে ছিলেন এই উদয় রড্রিক্স? প্রাইমারি স্কুল চালাবার আড়ালে উনি কি এসব দুষ্কর্মে জড়িত ছিলেন? রোহিত বাবু মাথা নিচু করে বসেছিলেন। তারপর নিচু গলায় বলেন, মাঝে মাঝে আমার शक হতো সাব, তবে ঠিক ধরতে পারিনি। वजन का मर्डर का बाद हमारा शक बढ़ गया था। उनका ऊपर नज़र रखने का कोशिश भी किया था कुछ दिन, किंतु परे दीपार कथा भेबे आमी और एगोईनी साहब। मालिक तो उनको बच्चा लेके रहने की जगह दिए थे साहब, और और কিছুদিন পর তো ওনারই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কথার মাঝেই বাইরে থেকে শিল্পা দেবীর গলা পাওয়া যায়। ডিনার পর্বের প্রস্তুতি হয়ে গেছে, সেই বার্তাটি দিতেই উনি এসেছিলেন। রোহিত বাবু সবাইকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে যান। গভীর চিন্তামগ্ন রাহুলকে বিকাশবাবু বলেন, হাউ টু প্রসিড রাহুল বাবু? মীনাক্ষীদের ব্যাপারে তো কিছু সিদ্ধান্তে আসতে পারছি না। ওয়াজন বাবুকে ধরে নেওয়া যেতে পারে ওই উদয়বাবু খুন করেছিলেন এবং তিনি নিজেও পরে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু মীনাক্ষী আর তার 3 বন্ধু, তাদের ব্যাপারটা তো অমীমাংসিত থেকে যাচ্ছে রাহুল বাবু। রাহুল খানিকটা ভেবে নিয়ে বলে, তার উত্তরটা পেতে গেলে একটা কাজ করতে হবে। ওই ভাঙা ঘরগুলির নিচে খুঁড়ে দেখতে হবে যেখানে মেয়েটি ইঙ্গিত করছিল, আর ওই পাথরটাকেও একবার সরানোর প্রয়োজন আছে বিকাশবাবু। তামাংকে বলে কাল সকালেই একটা ব্যবস্থা করা যায় কি? বিকাশবাবু মুহূর্ত ভেবে নিয়ে বলেন, হয়ে যাবে। কথাগুলি বলে ফোন করতে করতে ঘর থেকে বেরিয়ে যান। কণিকা দেবী বলেন, এবারের জঙ্গল অভিযানে আমরা সবাই যাব। রাহুল বলল, সেটা যেতেই পারে, তবে অভিযানের পরিণতিটি কিন্তু খুবই দুঃখজনক হতে পারে। সেটার জন্য মানসিকভাবে তৈরি থেকো। পরের দিন সকাল সকাল ধীরাজ তামাং ও তার দলবল কাজ শুরু করে দেন জঙ্গলের নির্দিষ্ট জায়গাটিতে। প্রায় পরিত্যক্ত জঙ্গলটিতে হঠাৎ করে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হতে দেখে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। তবে বিকাশবাবু নির্দিষ্ট সীমারেখা টেনে দেওয়াতে সেই গণ্ডি পার করবার প্রয়াস করেননি সেই লোকজনরা। এই কর্মকাণ্ডের কথা ওই ঘরগুলির এক হোমস্টের বর্তমান মালিক রবিন রড্রিক্সকেও জানিয়ে রাখেন বিকাশবাবু। রবিনবাবু তখন কলকাতায় এসেছিলেন ব্যবসার কাজে। তাকেও যত তাড়াতাড়ি সম্ভব কাফেরগাঁও চলে আসতে অনুরোধ জানান বিকাশবাবু। তবে তাকে ডেকে পাঠাবার মূল কারণটি স্বভাবতই জানাননি তিনি। মাটির তলার অজানা রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা উচিত নয়। আর যে কাজটা এখন করা হচ্ছে তার ভিত্তিটি তো কয়েকটি অস্বাভাবিক ঘটনা এবং অনুমানের উপর ভিত্তি করে। তবে রাহুলের অনুমান শক্তির নিদর্শন আগেও পেয়েছে বিকাশবাবু, তাই এ ব্যাপারে উনি বিন্দু মাত্র দেরি করেননি। কিছু না কিছু সত্যি যে বেরিয়ে আসবে সে ব্যাপারে তিনিও মোটামুটি নিশ্চিত ছিলেন। প্রায় ঘণ্টাখানেক তো কাজ চলছে, এখনও তো সেরকম কিছুই সামনে এলো না। কণিকা দেবীর কিঙ্করকে বলা কথাগুলি শেষ হতে না হতেই কর্মরত শ্রমিকদের মধ্যে একটি গুঞ্জন শুনতে পায় সবাই। পাথরটি সরিয়ে জমে থাকা জঙ্গল ও কিছুটা মাটি কাটার পর একটি সুড়ঙ্গের মুখ আবিষ্কার করেন তারা। মুখের কাজটি পরিষ্কার করতেই দেখা যায় বেশ কয়েকটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সুড়ঙ্গের অভিমুখটি ওই ভাঙা ঘরগুলির দিকেই বলে মনে হয় রাহুলের। কি হয়েছিল
সেটা হয়তো কিছুটা অনুমান করতে পারছি বিকাশবাবু। সিঁড়ি ধরে নামলে মনে হয় ওই ঘরগুলির নিচে যাওয়া যাবে। বিকাশবাবু বলে ওঠেন, গুপ্তকক্ষ, গুমঘরও বলতে পারেন। রাহুলের কথায় বিকাশবাবু সাথে সাথেই ধীরাজ তামাংকে সুড়ঙ্গের ভেতরে লোক নামাতে নির্দেশ দেন। তবে পুরনো বন্ধ হয়ে পড়ে থাকা সুড়ঙ্গে প্রবেশের বিপদ অনেক, তাই যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা করতে ধীরাজ তামাংয়ের প্রায় 1 ঘন্টা মতন সময় লেগে যাবে। আর তখনই কিঙ্কর রাহুলকে বলে, উদয় রড্রিক্স কি এখানেই অপহৃত মহিলাদের এনে রাখতেন? রাহুল বলে, আমার অনুমান খুব ভুল না হলে অন্তত এদিন মীনাক্ষীদের উনি এখানে এনেই আটকে রেখেছিলেন। 3 দিন মেয়েগুলি এখানেই ছিল, যার জন্য টিম্বোকে এই চত্বরেই ঘোরাফেরা করতে দেখেছিলেন সবাই। তাছাড়া সে সময় মীনাক্ষীর বাবা ললিত গুরুং কোনো কিছু দেখার বা অনুমানের ভিত্তিতে এই জঙ্গলেই ঘোরাফেরা করতেন। সম্ভবত টিম্বোর আচরণে ওনার মনেও কোনো সন্দেহ হয়েছিল, কিন্তু 3 দিন পর তাকে ঝুলন্ত অবস্থায় ওই জঙ্গলেই পাওয়া যায়, যেটা আত্মগ্লানি থেকে আত্মহত্যা বলে মনে করা হয়, এবং তারপর থেকে টিম্বোকেও আর দেখা যায়নি। কাছে দাঁড়িয়ে থাকা রুবি দেবী জিজ্ঞাসা করেন, তাহলে মেয়েগুলির কি হলো? ওদের কি পাচার করে দেওয়া হয়েছিল? রাহুল বলল, সেটা বলা কঠিন। এসব ঘটনার পর এই চত্বরে থেকে থেকেই পুলিশি আনাগোনা চলত। এমনকি নৈশ প্রহরারও ব্যবস্থা ছিল বলে রিপোর্ট বলছে। খুব তাড়াতাড়ি হয়তো ওদের পাচার করা যায়নি। তবে মীনাক্ষীর বাবা ললিত গুরুংয়ের মৃত্যুটাকে আমার আত্মহত্যা বলে মনে হচ্ছে না। সাথে টিম্বোর উধাও হওয়াটাও কিছুটা অস্বাভাবিক। একই টাইম ফ্রেমে 2টি ঘটনা স্বাভাবিক লাগছে না। বিকাশবাবু বলেন, তার মানে এদেরকে মেরে ফেলা হয়েছে? রাহুল বলল, সঠিক বলতে পারবো না, তবে ঘটনা 3 দিন পর এখানে যে কোনো না কোনো ঘটনা ঘটেছিল সেটার সম্ভাবনা প্রবল। হয়তো সেদিনই ওই 4টি মেয়েকে সরিয়ে ফেলার সময় ললিত গুরুং এবং টিম্বো বাধা দেয় পাচারকারীদের। সাথে মীনাক্ষী সহ 4টি মেয়ে প্রতিরোধ সৃষ্টি করলে তাদেরও শেষ করে দেওয়া হয়। কণিকা দেবী শিউরে উঠে বললেন, কি বলছো রাহুল? রাহুল বলল, সবটাই কিন্তু আমার অনুমান। এখানে আসার পর থেকে কিন্তু যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, সেগুলি সেদিকেই ইশারা করছে কণিকা, আর তারই ভিত্তিতে আজকের অভিযান। তাই তো কাল বললাম এসবের পরিণতিটি দুঃখজনক হলেও হতে পারে। পরিণতিটি শুধু দুঃখজনকই নয়, যথেষ্টই মর্মান্তিক ও ভয়াবহ। প্রায় ঘন্টা 3 অভিযান শেষে ধীরাজ তামাংয়ের লোকেরা 4টি অসম্পূর্ণ কঙ্কাল নিচের ঘরটি থেকে উদ্ধার করে। সাথে একটি চতুষ্পদেরও কঙ্কাল পাওয়া যায় সেখানে। এছাড়া কয়েকটি হাতের চুড়ি, বিবর্ণ হয়ে যাওয়া পায়ের নূপুরও উদ্ধার হয় সেই গুপ্ত কক্ষ থেকে। উদ্ধার হওয়া নূপুরগুলির একটি হাতে নিয়ে রোহিত থাপা মাথা চেপে মাটিতে বসে পড়েন। অস্ফুট স্বরে বলতে থাকেন, মিনু, মিনু বেটি, মীনাক্ষী। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন রোহিত থাপা। ধীর পায়ে তার পাশে এসে দাঁড়ায় রাহুল। তার পিঠে হাত রেখে বলে, আপনি তো সবটাই বুঝতে পেরেছিলেন রোহিত বাবু, সামলে নিন নিজেকে। আপনার বোনকে তো সত্যিটা বলতে হবে আপনাকেই রোহিত বাবু। রোহিত থাপা খানিকক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে বলে, ওটাই তো ভাবাচ্ছে সাব।
দীপাকে মানানো মুশকিল কাম আছে সাব। ততক্ষণে রুবি দেবী সহ বাকিরা সেখানে এসে উপস্থিত হন। রুবি দেবী বলেন, অতটা চিন্তা করবেন না রোহিতবাবু, আমরাও থাকবো আপনার সাথে। দুঃখটা সবাই মিলে ভাগ করে নেব আমরা। সত্যি বলতে মীনাক্ষী তো আমাদের এখন অবধি নিয়ে এসেছে। সেখানে বিকাশ বাবুও উপস্থিত ছিলেন। উনি রাহুলকে বলেন, ফরেন্সিক দপ্তরে কঙ্কালগুলি পাঠাবার ব্যবস্থা করছে ধীরাজ। দেখে তো 10-12 বছরের বেশি পুরনো বলে মনে হচ্ছে না। বাকি 3টি মেয়েদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। এরপর যা যা করণীয় ফরেন্সিক দপ্তর করে তাদের রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আপনাকে পাঠিয়ে দেব। রাহুল বলল, তাহলে আপাতত আমরা ফিরে যাই। হোমস্টেতে ফিরেও তো একটা বড় কাজ বাকি আছে। দীপা দেবীকে সামলানো খুব একটা সহজ হবে না রুবি। রুবি দেবী বললেন, আমরা তো সবাই আছি, কি বলো কণিকা? কণিকা দেবী সকাল থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনাগুলি দেখে কেমন ঘাবড়ে গিয়েছিলেন। রুবি দেবীর কথায় অন্য মনস্কভাবেই বললেন, সে তো বটেই, তবে যা যা ঘটনা যেভাবে ঘটতে দেখলাম, ব্যাপারটা এখনো বিশ্বাস করে উঠতে পারছি না রুবি। ইউ কি সম্ভব? পরদিন সকালে রাহুল হোমস্টের সামনে লনে দাঁড়িয়ে এক মনে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভার একের পর এক ছবি তুলছিল নিজের মোবাইলে। অন্যান্য দিনের তুলনায় কাঞ্চনজঙ্ঘার চূড়োগুলি সেদিন যেন আরও স্পষ্ট ও পরিষ্কার দেখাচ্ছিল। ঘরে তখন ফিরে যাবার প্রস্তুতি নিয়ে বাকিরা সবাই ব্যস্ত। রোহিত থাপা পায়ে পায়ে রাহুলের পাশে এসে মাথা নিচু করে দাঁড়ান। গতকাল সন্ধ্যা অবধি সবাই মিলে যেভাবে দীপা দেবীকে শান্ত করতে সাহায্য করে রাহুলরা, তার জন্য বারবার আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানান তিনি। রাহুল তাকে দেখে হেসে বলে, কিছু না বলা কথা থেকে গেছে, তাই না রোহিতবাবু? রোহিত থাপা বেশ অবাক হয়েই মাথা নেড়ে সম্মতি জানান। মাথা নিচু করেই বলেন, আপনি বুঝে গেছেন, তাই না সাব? রাহুল বলে, যা বুঝেছি সেটার কোনো প্রমাণ নেই, তাই কোনো দিন কাউকে কিছু বলবো না। তবে আপনার জায়গায় আমি থাকলে হয়তো আপনি যা করেছেন আমিও তাই করতাম। রোহিত থাপা অবাক বিস্ময়ে বলেন, সবটা সেদিন থানার এক দোস্ত আমাকে বলে দিয়েছিলেন। ভাজনকে ওই উদয় বাবুই মারবার জন্য লোক লাগিয়েছিলেন সাব। ইতনা গন্দা आदमी को जीने का कोई हक नहीं बनता साहब। রাহুল বলল, উনি যে পাচার চক্রের মাথা সেটা বুঝতে পেরেছিলেন কি? রোহিত থাপা বলেন, উনার সাথেই তো মীনাক্ষীদের সবার শেষে দেখা গেছে সাব। कल का खोदने का नतीजा तो सब कुछ बता दिया साहब। उनको जब उस दिन आमी जिज्ञासा करी, उन्होंने सब झूठ कह दिया। मीनाक्षीদের उन्हीं देखेंनी। वजन का जब खून हो गया तब मुझे पता चला साहब। রাহুল খানিকটা চুপ করে থেকে বলে, যেদিন উদয় বাবু মারা যান সেদিন খুব দুর্যোগ ছিল। আবার ওই দিন পাহাড় বাঁধ, চাক্কা জাম চলছিল চত্বরে। আপনি তো সেদিন কালিম্পং যেতেই পারেন না রোহিতবাবু। সেদিন বিকেলে আপনি যে এখানেই ছিলেন সেটা পরে শিল্পা দেবীর কথায় আমি বুঝতে পেরেছি। আপনি কালিম্পং গিয়ে থাকলে ফিরলেন কি করে? রোহিত থাপা মাথা নিচু করে বললেন, उससे अच्छा मौका আমি আর জিন্দেগিতে পেতাম না সাব। ওই दिन एमनीतेई पाथर ऊपर से गिर रहा था। कोई काम के लिए वही शैतान स्कूल पे गए थे उस दिन। वापस आने का टाइम पे मैंने उनको देखा।
एमनितेई माथा गरम छिलो। हमको देख के कुछ काम नहीं हुआ बोल के गाली गलौज चालू कर दिया उन्होंने, और उसका बाद एक पत्थर लेके सीधा सिर पे 1 बार 2 बार 3 बार। रोहित थापा কথাগুলি বলে একদম চুপ করে যান। ওনার মুখে চোখে এক অদ্ভুত রকমের প্রশান্তির লক্ষ্য করে রাহুল। দীর্ঘ 12 বছর ধরে কথাগুলি কাউকে বলার সুযোগ পাননি কোনো দিন। রাহুলকে বলে দিয়ে অনেকটাই হালকা বোধ করেন রোহিত থাপা। রাহুল তার পিঠে হাত রেখে বলে, কেসটা পুলিশ অ্যাক্সিডেন্টাল ডেথ বলে ক্লোজ করে দিয়েছে, চিন্তা করবেন না। শিলিগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন যাওয়ার পথে বিকাশবাবুও গাড়িতে ছিলেন। উনি বলেন, একটু আগে একটা খবর পেলাম রাহুলবাবু, এক স্কুলের 4টি মেয়ে তাদের পোষ্য নিয়ে নাকি গত শনিবার রাত থেকে মিসিং ছিল। পুলিশ তাদের হন্যে হয়ে নাকি খুঁজেছে এতদিন। তারপর গত সন্ধ্যায় তারা নাকি নিজেরাই বাড়ি ফিরে এসেছে পোষ্যকে সাথে নিয়ে। জিজ্ঞাসা করাতে বলেছে পরীক্ষা শেষ, তাই অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল 4 মরতে। বেবিস ডে আউটে ওই বাচ্চাটা পারলে ওরা কেন পারবে না? কণিকা দেবী বললেন, বোঝো কাণ্ড, তা ওরা নিশ্চয়ই স্কুলে ইউনিফর্ম পরে ঘোরেনি। বিকাশবাবু বললেন, সেটাই তো বলতে চাইছি, ওরাও ওই ইউনিফর্মেই ছিল, আর ইউনিফর্মটা আপনাদের দেখা ইউনিফর্মের মতন। রাহুল খানিকটা চুপ করে থেকে বলল, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, বাট it is because fiction is obliged to stick to possibilities. Truth is not. কার কথা বিপাশা? বিপাশা বলে, মার্ক টুয়াইন।